আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি এমন একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন যে ওয়েবসাইটটা বানালে আপনি জব পাবেন। এই ভিডিওটা অনেকেই অনেক কারণে দেখতে পারেন, যেমন আপনি হতে পারেন একজন ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার, অথবা একজন ব্যাক এন্ড ওয়েব ডেভেলপার, অথবা ওয়ার্ডপ্রেস ডেভেলপার, অথবা লারাভেল ডেভেলপার, অথবা মার্নস্ট্যাক ডেভেলপার, আপনি একজন ডিজিটাল মার্কেটার, অথবা আপনি একজন গ্রাফিক ডিজাইনার। এরকম অনেকগুলো ক্যাটাগরিতে আপনার প্রফেশন হতে পারে। আপনার প্রফেশন কি সেটা আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনার প্রফেশন যেটাই হোক, আপনি যাতে আজকের ভিডিও থেকে জিস্টটা নিতে পারেন এবং সেটা আপনার ক্যারিয়ারে অ্যাপ্লাই করতে পারেন, এই ভিডিওটা আমি এভাবেই প্ল্যান করেছি। তো কিভাবে আমি আজকের ভিডিওটা প্ল্যান করেছি, আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন, কেন আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন, একটা পোর্টফোলিও ওয়েবসাইটে কি কি জিনিস অবশ্যই থাকা উচিত এবং কিভাবে আপনি ম্যানেজ করবেন। প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি অলরেডি টাইমলাইনটা দেখতে পাচ্ছেন। এরকম একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রমের দরকার হয়, ইফোর্ট দেওয়ার দরকার হয়। তো আপনারা যদি আমাকে অ্যাপ্রিসিয়েট করেন তাহলে এরকম ভিডিও নিয়মিত আসবে এবং আপনারাও উপকৃত হবেন ডেফিনেটলি। এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য ভিডিওতে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন। এবং ইতিমধ্যে আমি আপনাকে 2টা প্রশ্ন করেছি, সেগুলোর উত্তর দিয়ে দিলে অলরেডি আপনি কমেন্ট করে ফেলেছেন। এই ভিডিওতে আপনাকে একটা মাইলস্টোন দিব। আমি আশা করব যে এই ভিডিওতে 10,000 লাইক পড়বে। আপনি জাস্ট আপনার লাইকটাই দিন, দেখা যাক পরবর্তীতে কত লাইক গিয়ে থাকে। তো চলেন আমরা প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ শুরু করি। প্রথমে আমরা জানবো কেন আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট দরকার। ধরেন আপনি একটা জব পোস্টে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সেখানে আপনি ক্লায়েন্টকে বলবেন যে আমি একজন ওয়েব ডেভেলপার। উদাহরণ দিচ্ছি, আপনার যেটা ক্যাটাগরি বা আপনি যে স্কিলে এক্সপার্ট আপনি সেটাই বলবেন। তো উদাহরণ হিসাবে বলছি যে আমি একজন ওয়েব ডেভেলপার। তো ক্লায়েন্ট আপনাকে বলবে যে তোমার যে ওয়েব ডেভেলপমেন্টের এক্সপিরিয়েন্স আছে, কত বছরের এক্সপিরিয়েন্স। আপনি ক্লায়েন্টকে বললেন যে আমার 2 বছরের এক্সপিরিয়েন্স। ক্লায়েন্ট আপনাকে হয়তো জিজ্ঞেস করবে তোমার প্রজেক্ট কি। তখন আপনি তাকে 4টা বা 5টা প্রজেক্ট দিলেন। এবার সে আপনাকে হয়তো বলতে পারে এই প্রজেক্টে তুমি কি কাজ করেছো, এই প্রজেক্ট থেকে তুমি কত সময়ের মধ্যে করেছো, তুমি কি কি কাজ করেছো, কত ক্লায়েন্টটা কোন দেশের, এরকম বিভিন্ন জিনিস সে আপনাকে হয়তো জিজ্ঞেস করবে। আপনি প্রত্যেকটা জিনিস তাকে স্টেপ বাই স্টেপ বললেন। অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে ক্লায়েন্টের বিভিন্ন প্রশ্ন সে আপনাকে করছে, আপনি তার উত্তর দিচ্ছেন। কিন্তু যদি আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকতো, এটা আপনার একটা অনলাইন সিভি হতো, আপনি জব পোস্টের সময় সরাসরি আপনি তাকে আপনার পোর্টফোলিও সিভিটা দিয়ে দিতেন বা পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতেন। সেটা দেখার পরে ক্লায়েন্ট প্রত্যেকটা জিনিস নিজে থেকে যখন দেখতো, তখন কিন্তু আপনার জব পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যেত। এবং আমি যে আপনাকে বললাম যে ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করবে তোমার কয় বছরের এক্সপিরিয়েন্স, তোমার কি কোনো প্রজেক্ট আছে কিনা, তুমি এই প্রজেক্টে কি কাজ করেছো, এটা ক্লায়েন্ট আপনাকে কখনোই বলবে না। তার মাথায় প্রশ্নগুলো থাকবে, সে আপনার জব পোস্ট থেকে বোঝার চেষ্টা করবে এবং হয়তো সে আপনাকে রিজেক্ট করবে অথবা সে আপনাকে নেবে। কারণ এখন আপনি যেমনটা জানেন, ডেফিনেটলি জানার কথা, আপনি যখন জব পাবার চেষ্টা করবেন তখন আপনি দেখবেন হাজার হাজার লোক সেখানে অ্যাপ্লাই করে, কখনো হাজার হাজার না হলেও শত শত লোক তো অবশ্যই। সেক্ষেত্রে একটা ক্লায়েন্টের এত ঠেকা নাই বসে বসে আপনি কি কাজ করেছেন বা আপনি কি কি জানেন এগুলো নিয়ে প্রশ্ন করা। সে চাইবে আপনি যে জব পোস্টে অ্যাপ্লাই করেছেন সেখানেই তার বেসিক ইনফরমেশনগুলো যাতে থাকে, এবং যার যার এই বেসিক ইনফরমেশনগুলো থাকবে তাদেরকেই সাধারণত দিন শেষে ক্লায়েন্টরা হায়ার করে। তো আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, আপনার যদি একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, এটা হতে পারে আপনার একটা অনলাইন সিভি। যেমন ডেফিনেটলি জব পাওয়ার জন্য আপনার একটা রেজুমে অবশ্যই দরকার, একই সাথে একটা পার্সোনাল ওয়েবসাইট থাকা দরকার। কিভাবে রেজুমে বানাবেন এই চ্যানেলে, এই টপিকে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এই ভিডিওটা বানানোর জন্য আমি চা নিয়ে বসছি। আমি আজকে কিছুদিন ধরে শরীরটা একটু খারাপ যাচ্ছে, তো আমি চাচ্ছিলাম যে ভিডিওটা বানাই, কিন্তু চা খেলে আমার কাছে একটু রিফ্রেশিং লাগে। দিনে 1 কাপের বেশি আমি কফি খাই না সাধারণত, কফিটা আমি সকালেই খেয়ে নিয়েছি, যে কারণে এখন আমি চাটা খাচ্ছি আর কি। সকালে মানে ভোর রাতে, হ্যাঁ, এখন তো রমজান চলছে। আশা করছি আপনি বুঝে গেছেন কেন আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট দরকার। এবার আমরা জানবো কিভাবে আপনি একটা ওয়েবসাইট বানাবেন। ওয়েবসাইট আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন সেই ক্যাটাগরি দিয়ে ওয়েবসাইট বানানোটা ভালো, বা যে স্কিল সেট নিয়ে আপনি কাজ করেন। যেমন আপনি যদি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হন এবং আপনি যদি রিঅ্যাক্ট নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা অবশ্যই রিঅ্যাক্ট ভিত্তিক হওয়া উচিত। আপনি যদি ভিউ নিয়ে কাজ করেন, আপনার ওয়েবসাইটে অবশ্যই ভিউ টেকনোলজিটা ব্যবহার করা উচিত। আপনি যদি একজন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার হন, সেক্ষেত্রে আপনি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করে ওয়েবসাইটটা বানানো উচিত। আপনি যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হন, আপনার ওয়েবসাইটটা আপনারই ডেভেলপ করা উচিত। আপনি যদি লারাভেল ডেভেলপার হন, আপনার ওয়েবসাইটটা আপনি লারাভেলে বানাবেন। আপনি যদি মার্নস্ট্যাক হন, মার্নস্ট্যাক। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন অথবা আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজার হন, সেক্ষেত্রে আপনি যে কোনো প্ল্যাটফর্মে আপনার ওয়েবসাইটটা বানিয়ে নিলেই হবে, কিন্তু আপনার অবশ্যই একটা ওয়েবসাইট থাকা উচিত। আমরা যেহেতু আমার চ্যানেলে অনেক মানুষজন ওয়ার্ডপ্রেসের জন্য ফলো করেন এবং আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আজকের ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে বানাবো, কিন্তু ভয় পাবার কিছু নাই। আমরা ডেভেলপমেন্ট করে বানাবো না, কাস্টমাইজ করে বানাবো। কাস্টমাইজ করে আপনি যখন বানাবেন, আপনাকে কিছু কিছু জায়গায় স্যাক্রিফাইস করতে হবে। তো স্যাক্রিফাইসে কোনো সমস্যা নেই, আমাদের ওয়েবসাইটটা সুন্দরভাবে হলেই হলো। আমরা যেটা ইমাজিন করছি সেটাকে অ্যাপ্লাই করতে পারলেই হলো, এর বেশি আমাদের দরকার নেই। তো আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েবসাইটটা বানাবো। যখন আপনি একটা ওয়েবসাইট বানাতে চাইবেন, তখন আপনার অবশ্যই একটা ডোমেইন এবং একটা হোস্টিং লাগবে। এখন আপনি যদি বলেন যে ভাই ফ্রি ডোমেইন হোস্টিংয়ের কোনো সুযোগ আছে কিনা, বা ফ্রি হোস্টিং করে আমি আমার পোর্টফোলিও ওয়েবসাইটটা রান
করতে পারবো কিনা। আপনি যদি ফ্রি ওয়েবসাইট ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করতেন, wordpress.com। সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা হতে পারে, যেমন ধরেন আমি যদি একটা wordpress.com এ ওয়েবসাইট বানাতে চাই, ইউজার নেম হিসাবে আলী হোসেনটা যদি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে আমার ওয়েবসাইটের নাম হবে alihosen.wordpress.com। আমি যদি উইক্সে ওয়েবসাইট বানাই alihosen.wix.com। আমি যদি ওয়েবফ্লোতে ওয়েবসাইট বানাই alihosen.webflow.com। এরকম লিঙ্ক যখন আপনি ক্লায়েন্টকে দিবেন এটা অলরেডি প্রফেশনাল লিঙ্ক হবে না, কিন্তু আপনি যদি alihosen.com একটা লিঙ্ক দেন এটা দেখার পরে ক্লায়েন্ট বুঝবে যে না ছেলেটা সিরিয়াস। তো এই জন্য আমি আপনাকে বলবো আপনি যখন সিরিয়াসলি আপনার ক্যারিয়ারটাকে বিল্ড করতে চান তখন অবশ্যই আপনার ডোমেইন এবং হোস্টিং পারচেস করা উচিত। তো ডোমেইন এবং হোস্টিং পারচেস করার জন্য এখন আমরা সরাসরি আমার স্ক্রিনে চলে যাব, এবং আপনারা যারা রেগুলারলি আমার ইউটিউব চ্যানেল ফলো করেন আপনারা জানেন আমার 3টা ওয়েবসাইট এখন রানিং। একটা হচ্ছে alihosen.com, একটা হচ্ছে procoderbd.com, একটা হচ্ছে procoderacademy.com, যেখানে আমার ছোট ছোট কোর্স আছে। তো 3টা ওয়েবসাইটে আমি হোস্টিংয়ারে হোস্ট করেছি, যে কারণে আমি আপনাকেও হোস্টিংয়ারটা রিকমেন্ড করি। তো আপনি যদি হোস্টিংয়ার থেকে ডোমেইন হোস্টিং পারচেস করতে চান আপনি আপনার ওয়েবসাইটের সার্চ বারে চলে যাবেন এবং সেখানে লিখবেন procoderbd.com/hostinger। ওকে, লিঙ্কটা আপনি ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবেন। তো আপনি এই লিঙ্কে এন্টার করলে আপনাকে নিয়ে যাবে হোস্টিংয়ারের ওয়েবসাইটে। এটা হচ্ছে একটা হোস্টিংয়ারের অ্যাফিলিয়েট লিঙ্ক procoderbd। তো আপনি হোস্টিংয়ারে যদি আসেন, হোস্টিংয়ারটা আমার কেন পছন্দ, কারণ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যত ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইডার আছে এর মধ্যে সবচেয়ে এক্সক্লুসিভ ডিসকাউন্ট দেয় হচ্ছে হোস্টিংয়ারে। হোস্টিংয়ারের সার্ভিসটা অনেক ভালো। জাস্ট এটার জন্য আপনার একটা ডুয়াল অথবা মাল্টি কারেন্সি কার্ড লাগবে। বাংলাদেশের রেগুলার যে পেমেন্ট কার্ড আছে সেটা দিয়ে আপনি পারবেন না হোস্টিংয়ার থেকে ডোমেইন হোস্টিং পারচেস করতে। সেক্ষেত্রে আপনি দেশীয় ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদের হোস্টিং সার্ভিস আপনি নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় হোস্টিংয়ার নেওয়াটা সবসময় ভালো, কারণ ওয়ার্ল্ড ওয়াইড এটা খুবই পপুলার এবং ওয়ার্ডপ্রেস থেকেও এটাকে রিকমেন্ড করে, আপনি যেমনটা দেখতে পাচ্ছেন। এখন আপনি যদি হোস্টিংয়ার থেকে ডোমেইন হোস্টিং পারচেস করতে চান আপনি এখানে প্রাইসিং মেনু এখানে ক্লিক করতে পারেন, অথবা একটু স্ক্রল ডাউন করলেই পারবেন। এখানে দেখেন ওদের যে প্রিমিয়াম প্যাকেজ আছে সেটা হচ্ছে পার মান্থ $3 করে, ধরেন কত 300-350 টাকার মতো, 350 টাকার আশেপাশে হবে, যেটা দিয়ে আপনি 25টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। 25,000-এর মতো ভিজিটর পাবেন পার মান্থ, 25 GB SSD স্টোরেজ পাবেন, এবং আপনি পাবেন হচ্ছে এখানে দেখেন ফ্রি CDN পাবেন, তারপরে উইকলি ব্যাকআপ পাবেন ফ্রি, আনলিমিটেড ফ্রি SSL পাবেন। এই যে 25টা ওয়েবসাইট আপনি পাবেন এটা কিন্তু আপনার পার্সোনাল ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা নতুন শুরু করছেন ডেভেলপমেন্ট, আপনারা কি করবেন, আপনার তো ক্লায়েন্টের কাজ হয়তো থাকবে না, বা আপনি হয়তো কোনো ক্লায়েন্টের কাজ করেননি, কিন্তু আপনি নিজের লার্নিং পারপাসে কিন্তু কিছু প্রজেক্ট আপনি বানিয়েছেন। সেই প্রজেক্টগুলোকে আপনি এই যে ফ্রি ওয়েবসাইট আছে 25টা এটার মধ্যে হোস্ট করে রাখবেন। এর ফলে আপনি ক্লায়েন্টকে কিন্তু লাইভ লিঙ্ক দিতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাকে সেটা একটু পরেই দেখাবো কিভাবে সেটা কাজ করবে। তো এখানে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন, এবং হোস্টিংয়ার থেকে আপনি যখন ডোমেইন হোস্টিং পারচেস করবেন, মানে হোস্টিং পারচেস করবেন, আপনি যদি 1 বছর অথবা 2 বছর অথবা 4 বছরের জন্য হোস্টিং পারচেস করেন সেক্ষেত্রে আপনি ডোমেইনটা ফ্রি পাবেন। তো মনে করেন আমরা আজকের ভিডিওর পারপাসে আমরা প্রিমিয়াম যে প্ল্যানটা এটা চুজ করলাম। তো এটা চুজ করলে আপনাকে নিয়ে আসবে হচ্ছে ওদের চেকআউট পেজে। এখানে আসলে দেখেন 48 মাসের জন্য আপনি 75% ডিসকাউন্ট পাচ্ছেন। তো এবার হ্যাবে কুপন কোডের এখানে আপনি ক্লিক করবেন এবং এখানে আপনি লিখবেন আমার চ্যানেলের নাম procoderbd। লিখে আপনি যদি অ্যাপ্লাই দেন তাহলে আপনি সর্বোচ্চ ডিসকাউন্টটা পাবেন। আপনি যখন ডোমেইন এবং হোস্টিং পারচেস করতে যাচ্ছেন হোস্টিংয়ার থেকে, তখন যদি আপনি আমার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে আসেন এবং আমার কুপন কোডটা ব্যবহার করেন তাহলে সেই সময়ের সর্বোচ্চ ডিসকাউন্টটা আপনি পাবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আপনার এই মুহূর্তে বিল আসবে $129, যেটা রেগুলার প্রাইস হচ্ছে $575। হোস্টিংয়ার থেকে আপনাকে 75% ডিসকাউন্ট দিয়েছে, আর আমার কুপন কোড ব্যবহার করার কারণে এক্সট্রা 10% আপনি ডিসকাউন্ট পেয়েছেন। এবং আপনি যেমনটা দেখতে পাচ্ছেন আপনি যদি 48 মাসের জন্য নেন সেক্ষেত্রে আপনি একটা ডোমেইন পাবেন এবং 2 মাসের জন্য ফ্রি হোস্টিং সার্ভিস পাবেন আর কি। তো সব কিছু মিলে আপনি এখন জাস্ট কন্টিনিউ করবেন এবং আপনার ডুয়াল অথবা মাল্টি কারেন্সি কার্ড দিয়ে পেমেন্ট করলে আপনাকে নিয়ে যাবে হোস্টিংয়ারের এইচ প্যানেলে। তো আমি এখন আমার এইচ প্যানেলে লগ ইন করছি। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমি এখন আমার হোস্টিংয়ারের এইচ প্যানেলে লগ ইন করলাম। তো আপনি যখন আপনার এইচ প্যানেলে লগ ইন করবেন এরপরে আমরা ওয়েবসাইট বানাবো, যে কারণে আমরা সরাসরি চলে যাব ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে এখানে আসলে এখান থেকে আপনি হোস্টিংয়ারে আপনার হোস্ট করা ওয়েবসাইটগুলোর লিস্ট দেখতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন আমার 3টা ওয়েবসাইটে একটু আগে আমি যেমনটা বললাম 3টাই আমার হোস্টিংয়ারে হোস্ট করা। তো আমরা এখন একটা ওয়েবসাইট বানাবো, যে কারণে আমি প্লাস ওয়েবসাইটে ক্লিক করব। এখানে হোস্টিংয়ারের যে ওয়েবসাইট বিল্ডার আছে এটা দিয়ে কিভাবে আপনি একটা ওয়েবসাইট বানাবেন, AI বিল্ডার, এই টপিকে আমার চ্যানেলে একটা ভিডিও আছে আপনি চাইলে দেখতে পারেন। হোস্টিংয়ারের হরাইজন কিভাবে কাজ করে এই টপিকেও আমার চ্যানেলে ভিডিও আছে আপনি দেখতে পারেন। এগুলো হচ্ছে AI বিল্ডার। আপনি হোস্টিংয়ারকে একটা প্রম্পট দিবেন, প্রম্পটের উপর ডিপেন্ড করে সে আপনার জন্য ওয়েবসাইট বানাবে। আপনি যত ভালো প্রম্পট দিতে পারবেন আপনার ওয়েবসাইটটা তত ভালো হবে। প্রোকোডার একাডেমিতে কিন্তু আমার মাস্টারিং AI প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা AI চ্যাটবটের একটা কোর্স আছে, আপনি চাইলে সেটা চেক করতে পারেন। 2024 সাল অথবা 2025 সালে এসেও আপনি যদি AI চ্যাটবটগুলোতে কমফোর্টেবল না হন, যেমন ChatGPT, Gemini এগুলোতে, সেক্ষেত্রে আপনি কিন্তু পিছিয়ে যাবেন। তো
আমার কোর্সটা চেক করতে পারেন, যেটা একজন ডেভেলপারের জন্য বেস্ট টার্গেট করা। কিন্তু আপনি যে ক্যাটাগরিতেই থাকেন না কেন, আপনি কোর্সটা চেক করলে আমি শিওর আপনি অনেক জিনিসপত্র শিখতে পারবেন এবং চ্যাটবটগুলোকে অনেক ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, তো আমরা সেদিকে না যাই, আমরা এখন ওয়েবসাইটটা বানাবো ওয়ার্ডপ্রেস দিয়ে, যে কারণে আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। তো ওয়ার্ডপ্রেস দিয়ে ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে এই উইন্ডোতে। এখানে আসার পরে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করার জন্য আপনার যে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দরকার সেটা আপনাকে দিতে হবে। এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য। তো এখানে আমি এখন একটা ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড দিয়ে নিয়েছি। এবার আমি ক্লিক করব নেক্সটে। তো নেক্সটে ক্লিক করার পর এবার আপনাকে বলছে যে আপনি কী টাইপের ওয়েবসাইট বানাবেন। তো আমরা ওয়েবসাইটটা স্ক্র্যাচ থেকে বানাবো, যে কারণে আমি চুজ এ থিম ইনস্টেড দিব এবং আমরা অ্যাস্ট্রাটা ইনস্টল করে নিব। এখানে যে অ্যাস্ট্রা এটা চুজ করলাম, করে আমি দিব নেক্সট। তো নেক্সটে দেওয়ার পর এখানে আপনাকে অনেকগুলো প্লাগইন ইনস্টল করতে বলছে, যেমন গুগল সাইট কিট, কমার্স, এগুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমরা এগুলো এখন ইনস্টল করব না। অন দ্য গোতে আমার যখন যে প্লাগইনটা লাগবে আমরা তখন সেটা ইনস্টল করব। এবার এই জন্য আমি সবগুলোকে আনচেক করে দিলাম। তারপর আমি ক্লিক করব আবার নেক্সট। এখানে এসে আপনাকে ডোমেন দিতে হবে। এখন আপনি যদি হোস্টিংয়ের থেকে ডোমেন এবং হোস্টিংয়ের যে প্যাকেজটা সেটা পারচেস করেন, আপনি একটা ডোমেন তো ফ্রি পেয়ে যাবেন। তো সেই ডোমেনটা আপনি এখানে সার্চ করে, এমন একটা ডোমেন যদি আপনি সার্চ করেন যেটা ওয়ার্ল্ডে কেউ ব্যবহার করে নাই, সেক্ষেত্রে আপনি সেটা এখান থেকে ক্লেম করতে পারবেন। আমরা এখন ডোমেন পারচেস করব না, কারণ আমরা অলরেডি ডোমেন পারচেসের ব্যাপারটা খুবই সিম্পল। আপনি ডোমেনের নাম দিবেন, ধরেন আমরা এখানে একটা নাম দিলাম যে mycodeali.com, একটা নাম দিলাম র্যান্ডম, দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা। দেখেন এটা অ্যাভেলেবেল আছে, mycodeali.com, এটা অ্যাভেলেবেল আছে। তো আমি যদি এটা কিনতে চাই, জাস্ট এখানে প্রেস করলে $5 প্রথম বছর, পরের বছর থেকে এটা $17 করে হবে। তো এখানে ক্লিক করে আমি আবার পেমেন্টটা করে দিব, এরকম আর কি। কিন্তু আপনার ক্ষেত্রে আপনি যেহেতু ডোমেনের সাথে হোস্টিং ফ্রি পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ফ্রিতেই এটা ব্যবহার করতে পারবেন। আমরা কি করব? আমরা এখানে হচ্ছে সাবডোমেনে ব্যবহার করবো। যে আপনাকে বললাম না, আপনি 25টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। আপনি একটা ডোমেন পারচেস করবেন, করার পর ওই একটা ডোমেনের মধ্যে আপনি চাইলে 25টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। যেমন procoderbd.com আমার পারচেস করা আছে, আমি সেখানে ali.procoderbd.com, এখানে procoderbd.com হচ্ছে আমার ডোমেন আর আলিটা হচ্ছে আমার সাবডোমেন। দেখেন আমি কিন্তু এটা ফ্রিতে ব্যবহার করতে পারছি। তার মানে এখানে আমি একটা ডোমেইন পেলেই হলো, এর মধ্যে আমি 25টা ওয়েবসাইট হোস্ট করতে পারবো। আপনি যখন নিজে প্রজেক্ট বানাবেন, সেই প্রজেক্টগুলোকে এরকম নাম দিয়ে প্রজেক্ট তো ডেফিনেটলি একটা নাম থাকবে, সেই নাম দিয়ে আপনি সাবডোমেইন করে আপনি ওয়েবসাইট সেট আপ করে রাখবেন এবং সেগুলোকে আপনার পোর্টফোলিওতে আপনি লিঙ্ক করবেন। কীভাবে করবেন একটু পরে আমরা সেটা দেখাবো, আমি ইনশাল্লাহ আপনাকে দেখাবো, কিন্তু আমি জাস্ট আপনাকে বলে দিলাম। তো এইভাবে আপনি সাবডোমেইন করলে আপনার জন্য কিন্তু সুবিধা। সেক্ষেত্রে আপনি একটা প্যাকেজ নিয়েই আপনি মোটামুটি প্রায় সব ধরনের কাজ করে ফেলতে পারবেন। এবার আমি ক্লিক করব ইনস্টল ওয়ার্ডপ্রেসে। তো আমি যখন ওয়ার্ডপ্রেসে ইনস্টলে ক্লিক করব, তখন হোস্টিংগার আমার জন্য একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবে আমি যে ডোমেন দিয়েছি সেখানে, এবং এই সব কিছু একত্রে কানেক্ট করবে। তো এটা কানেক্ট হতে মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগে। তো আমরা এখানে অপেক্ষা করব, কিন্তু আপনি ইনস্ট্যান্টলি কাজ শুরু করতে পারবেন। এটা হচ্ছে হোস্টিংগারের প্রিভিউ ডোমেনে আপনি কাজ করবেন এবং যখন ওয়েবসাইটটা রেডি হয়ে যাবে তখন আপনি প্রিভিউ ডোমেনে যত কাজ করেছেন সব সেখানে চলে যাবে। এবার আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা নতুন একটা ট্যাবে গিয়ে চ্যাটজিপিটি ওপেন করি। চ্যাটজিপিটিকে আমি বলবো যে আই এম এ ওয়েব ডেভেলপার অ্যান্ড আই ওয়ান্ট টু ক্রিয়েট এ পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। নাও হেল্প মি টু স্ট্রাকচার দ্য সাইট, what is required section and the content, so I can create the site with your idea. এটা দিয়ে আমি আসলে চ্যাটজিপিটি থেকে একটা বেসিক আইডিয়া নিতে যাচ্ছি যে একটা মানে পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে কি কি সেকশন থাকা উচিত, এবং যাতে করে আমি সেগুলো অ্যাপ্লাই করে সহজেই একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারি এবং সহজেই সবগুলো কাজ করে ফেলতে পারি। তো যেমনটা দেখতে পাচ্ছেন, সে আমাকে বলছে যে তোমার ওয়েবসাইটের মধ্যে একটা হোম সেকশন থাকা উচিত, হিরো সেকশন, এরপর একটা অ্যাবাউট সেকশন থাকা উচিত, একটা প্রজেক্ট অথবা পোর্টফোলিও সেকশন থাকা উচিত, তোমার হচ্ছে অ্যাচিভমেন্ট সেকশন থাকা উচিত, স্কিল সেকশন থাকা উচিত, টেস্টিমোনিয়াল সেকশন থাকা উচিত, কন্টেন্ট সেকশন থাকা উচিত, ব্লগ সেকশন থাকা উচিত, ফুটার সেকশন থাকা উচিত। হ্যাঁ, তো সে আমাদেরকে যে সেকশনগুলো দিচ্ছে, আপনি যে কোনো একটা ব্লগ সেকশন ওপেন করলে, ব্লগ সাইট ওপেন করলে আপনি সেখানে এই সেকশনগুলো আপনি দেখতে পারবেন। যেমন ধরেন আপনি যদি আমার ওয়েবসাইটে যান alihosen.com, alihosen.com গেলে দেখেন এটা হচ্ছে আমার হিরো এরিয়া সেকশন। হ্যাঁ, একটু নিচে গেলে দেখেন এটা হচ্ছে আমার, এখানে আমি অ্যাবাউট সেকশন অ্যাড করি নেই, অ্যাবাউটের জন্য আলাদা একটা পেজ আছে যেহেতু। এরপরে এখানে হচ্ছে আমি কি কাজ করি সেই স্কিলগুলোর এখানে দেওয়া হচ্ছে। এখানে আমার কিছু পোর্টফোলিও দেওয়া আছে, এখানে কিছু টেস্টিমোনিয়াল দেওয়া আছে এবং একটা কন্ট্যাক্ট ইনফো বক্স দেওয়া আছে। হ্যাঁ, এবার আপনি যদি অ্যাবাউট মিতে যান, সেখানে গেলে আপনি অ্যাবাউট মি, আমার সম্পর্কে আরও কিছু ইনফরমেশন এখান থেকে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, তো আমি শিওর আজকের ভিডিওর পর অনেকেই আমার এই ওয়েবসাইটটাকে আবার কপি করার চেষ্টা করবে
এটা খুবই স্বাভাবিক, যে কারণে আমি রিসেন্টলি আমার হচ্ছে মোটামুটি সব কিছুকে সরিয়ে ফেলেছি, আরেকটা ওয়েবসাইট ডোমেন হোস্টিং পারচেজ করে সেখানে রেখে দিয়েছি। কারণ ক্লায়েন্টদেরকে তো বিভিন্ন সময় দেখাতে হয় আমার ওয়েবসাইট, তো সেক্ষেত্রে একটু সমস্যা। আমার নিজের রেডিমেড প্রজেক্টগুলো যখন আমি শেয়ার করি, সেই ক্লায়েন্টদেরকে আপনাদের মধ্যে কেউ কেউ আছেন যারা রিচ আউট করার চেষ্টা করেন, ভাই দুনিয়াতে হাজার হাজার ক্লায়েন্ট আছে, আমার ক্লায়েন্টের পেছনে কেন আপনার পড়তে হবে। এরকম অনেক সমস্যা হয়, যে কারণে আমি আমার লিঙ্কডইন থেকেও আমি যেখানে কাজ করি সেগুলো সরিয়ে ফেলেছি, আমার পোর্টফোলিও ওয়েবসাইট আলাদা করে ফেলেছি। কিছু করার নেই ভাই, মানে একটু মানুষজন চিনলে এটা হচ্ছে খ্যাতির বিড়ম্বনা আর কি। আচ্ছা, তো এখন আমি সরাসরি চলে যাবো প্লাগইনে। তো প্লাগইনে আসলে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন অ্যাস্ট্রা, আমরা যে থিম চুজ করেছি আমাদের থিমটা কিন্তু এখানে ইনস্টল হয়েছে। তো এখানে আমি হচ্ছে আপাতত এই সবগুলোকে ডিঅ্যাক্টিভ করে দিব, কারণ হচ্ছে লাইট স্পিড ক্যাশটা যদি এনেবল থাকে তাহলে আপনি যখন কাজ করবেন তখন এটা আপনাকে বারবার ডিস্টার্ব করবে, এবং এই প্রিভিউ ডোমেইনটাও আমাদেরকে ডিস্টার্ব করবে প্রচুর। তো এই জন্য আমরা এখন যেটা করব, একটু ওয়েট করা লাগবে আপাতত, কারণ এটা সেট আপ হতে একটু সময় লাগবে। তো আমরা এখানে আপাতত থাকি, সমস্যা নেই। এবার আমরা চলে যাব অ্যাড নিউ প্লাগইনে, এবং অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পরে আমরা এখানে একটা প্লাগইন ইনস্টল করব, যেটা হচ্ছে ELEMENTOR, এলিমেন্টর। এলিমেন্টরের উপর আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও আছে, আপনি সেগুলো দেখলে এলিমেন্টরের উপর অনেক কিছু শিখে যাবেন। তারপরও আজকের ভিডিওতে আমরা ইনশাল্লাহ বেসিকগুলো দেখব। এরপর আমরা আরেকটা প্লাগইন ইনস্টল করব, কারণ এলিমেন্টর দিয়ে আপনি যখন প্লাগইন বানাবেন তখন এলিমেন্টরে আপনি যখন কাজ করতে চাইবেন প্রত্যেকটা জিনিস ম্যানুয়ালি আপনাকে করতে হবে, কিন্তু আমরা এখন যে প্লাগইনটা ব্যবহার করব এই প্লাগইনটা ব্যবহার করলে কাজগুলো আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। প্লাগইনটার নাম হচ্ছে TURBO, টার্বো অ্যাডন্স। এই টার্বো অ্যাডন্স প্লাগইনটা কিন্তু বাংলাদেশি ডেভেলপারদের প্লাগইন। হ্যাঁ, তো রিসেন্টলি বাংলাদেশি ডেভেলপাররা অনেক ভালো কাজ করছে, আপনাকেও রিকমেন্ড করবো প্লাগইনগুলো একটু এক্সপ্লোর করার জন্য। তো টার্বো অ্যাডন্সটা দেখার পর আমার খুব ভালো লেগেছে, যে কারণে আমার মনে হয়েছে যে আজকের ভিডিওতে আমরা এটা ব্যবহার করতে পারি। তো যেমনটা দেখতে পাচ্ছেন যে টার্বো অ্যাডন্সটা আমি ইনস্টল করে নিচ্ছি, দেখাবো আমি ইনশাল্লাহ এটার ফিচারগুলোও আপনাকে। তো আমি এটাকেও অ্যাক্টিভ করে নিলাম। এবার আমি চলে যাব হচ্ছে পেজেসে, এটাকে একটু অ্যাক্টিভ হোক, কয়েক সেকেন্ড সময় লাগবে। আচ্ছা, এটাও অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর আমরা চলে যাব হচ্ছে পেজেস থেকে অ্যাড নিউ পেজেস। তো এখানে আসার পর আমরা এখানে যেটা করব, আমি আগে একটু ব্যাক করি। ব্যাক করার পরে আমরা যাই অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাস্ট্রা থিমটা ইনস্টল আছে। আমি এটাই চেক করতে যাচ্ছিলাম, এবং বাকি যে থিমগুলো আছে এগুলো আমাদের দরকার নাই, যে কারণে আমরা এগুলোকে ডিলিট করে দিব। এবার আমরা চলে যাব পেজেস এবং সেখান থেকে অ্যাড নিউ পেজ। এখানে গিয়ে আমাদের দুইটা পেজ লাগবে আপাতত, সে একটা হচ্ছে হোম পেজ, এবং আমরা এখানে টেমপ্লেট থেকে চুজ করব এলিমেন্টর ফ্লুইড। আপনি যখন এলিমেন্টর ইনস্টল করবেন এবং আপনি যখনই থিম ইনস্টল করবেন তখন হচ্ছে আপনি এরকম টেমপ্লেট সেট আপ করার সুযোগ পাবেন। তো আমরা এবার এটাকে রেডি করে ফেললাম। এই যে প্রিভিউ ডোমেইনের কারণে আমরা পাবলিশ বাটনটা দেখতে পাচ্ছি না, তো এই জন্য আমরা এখন এখানে পাবলিশ বাটনে প্রেস করব, তাহলে আমাদের হোম পেজটা তৈরি হয়ে গেল। এবার আমরা আবার ড্যাশবোর্ডে ব্যাক করব এবং আমরা নতুন আরেকটা পেজ তৈরি করব। এই পেজের নাম দিব ব্লগ। এবার এটার জন্য আমাদের আর টেমপ্লেট ঠিক করা লাগবে না, আমরা আবার এটা ক্রস করে এটাকে আবার আমরা পাবলিশ করে দিব। যতক্ষণ পর্যন্ত আপনি প্রিভিউ ডোমেনে থাকবেন হোস্টিংয়ার থেকে আপনাকে একটা পপ আপ এটা দিতেই থাকবে। এটা একটু বিরক্তিকর, যে কারণে আমরা আবার একটু চেক করে দেখি যে হোস্টিংয়ারের গিয়ে আমরা একটু চেক করে দেখি যে আমাদের হচ্ছে যে প্রিভিউ ডোমেনটা রেডি হয়েছে কিনা, মানে মূল ডোমেনটা। তো আমরা আবার ওয়েবসাইটে যাই। এখানে যাওয়ার পর আমরা যদি আবার একটু ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে প্রেস করি, ওয়ার্ডপ্রেস অ্যাডমিন আমাকে রিডাইরেক্ট করে কোথায় নিচ্ছে আমরা একটু দেখি। হ্যাঁ, আমাদের কিন্তু মূল ডোমেইনটা রেডি হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের আর প্রিভিউ ডোমেইনে থাকার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি কাজ হচ্ছে। এবার আমরা যাব সেটিং থেকে আমরা যাব রিডিংয়ে। তো রিডিংয়ে যাওয়ার পর এখানে আপনার ওয়েবসাইটের একটা নাম দিবেন। তো আমি ওয়েবসাইটের নাম দিব আপনার নিজের নামে, আপনি যদি পোর্টফোলিও ওয়েবসাইট বানান এবং এটা সবচেয়ে ভালো, সেক্ষেত্রে এখানে অবশ্যই আপনি আপনার নামটা দিবেন, আলী হোসাইন আমি দিলাম। এরপর আমরা ট্যাগলাইন দিব, ট্যাগলাইনের এখানে দিব ওয়েব ডেভেলপার। আচ্ছা, এখানে একটা সাইট আইকন দিবেন। এই সাইট আইকনটা হচ্ছে এই যে এখানে একটা পৃথিবীর মতো ম্যাপ দেখতে পাচ্ছেন না, সেটা। তো আমরা একটা সাইট আইকন ইনস্ট্যান্টলি বানিয়ে নিতে পারি খুব অল্প সময়ের মধ্যে। যে দেখেন আমার এখানে একটা সাইট আইকন আছে, প্রত্যেকটার জন্য একটা করে সাইট আইকন, এবং প্রত্যেক ওয়েবসাইটের এরকম একটা সাইট আইকন থাকে। তো আমরা ফটোশপ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে আমরা এরকম একটা সাইট আইকন বানিয়ে নিতে পারি। তো এখানে গিয়ে আমরা এখন যদি ফটোশপে যাই, ফাইল থেকে যাই নিউতে, এবং নিউতে যাওয়ার পরে আপনি এখান থেকে আপনার সাইজটা দিবেন। হ্যাঁ, তো এখানে আমরা দিলাম ফেভিকন, মানে এই যে সাইট আইকনটাকে মূলত ফেভিকন বলে। এটা একটা স্কোয়ার ইমেজ হবে, তো আপনি দিতে পারেন 64x64 এরকম কিছু একটা দিয়ে। এবার আমি করলাম ক্রিয়েট করার পরে আমরা এখান থেকে ইলিপস টুলটা চুজ করি এবং এখানে একটা ইলিপস ড্র করি এরকম।
বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই। এরপর দুইটা লেয়ারকে একত্রে সিলেক্ট করে এটাকে সেন্টারে নিয়ে আসি। এই যে পারফেক্ট। এবার আমি এটাকে ডাবল ক্লিক করে আমি যাব হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে, এবং ব্লু টাইপের এই গ্রেডিয়েন্টটা ভালো লাগছে, এবং এটা স্ট্রোক আমি চাই না, স্ট্রোকটাকে বন্ধ করে দিলাম। এরপর আমি হচ্ছে এই যে টাইপ টুলে যাব। আচ্ছা, টাইপ টুলে যাওয়ার পর আমি নতুন একটা লেয়ার নিয়ে এখানে একটা প্রেস করব এবং সেখানে আমি লিখে দিলাম এ, মানে আমার নামটা। এরপর আমি এখানে এটার কালারটা দিয়ে দিব ধরেন হোয়াইট কালার। এরপর আমি কন্ট্রোল টি প্রেস করব, পেরে এটাকে এবার আমি বড় করে নিব। আচ্ছা, তারপর আমি এবার এটাকে একটু মোটামুটি সেন্টারে অ্যালাইন করে দিই। হলো। এবার এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা এটা আমি চাই না, যে কারণে এটাকে আমি তুলে দিলাম। এবার কন্ট্রোল অল্টার শিফট এস, এই চারটা কিবোর্ড শর্টকাট আপনি একবারে যদি ব্যবহার করেন তাহলে আপনি সেভ ফর ওয়েব এটা পাবেন। এটাকে পিএনজি আকারে আমি সেভ করব এবং আমি এটাকে এখন সেভ বাটনে প্রেস করব। এরপর আমি এটাকে ডেস্কটপে সেভ করার জন্য আমি এখন সেভ করলাম, তাহলে আমার এটা ডেস্কটপে সেভ হয়ে গেল। এবার চুজ এ সাইট আইকনে প্রেস করলাম আমি, আপলোড ফাইল। এখান থেকে এখন আমি কি করব, এই ফেভিকনটাকে এখানে দিয়ে দিলাম। এবার আমি সেট অ্যাজ সাইট আইকন দিব এবং ক্রপ ইমেজে ক্লিক করব। এরপর আপনি যদি এখন আমার ওয়েবসাইটটা ওপেন করেন, আপনি এখন এখানে এই সাইট আইকনটা দেখতে পারবেন। আমরা এখন এটা সেভ করি নাই, এই যে সেভ চেঞ্জেসে আপনি যখন সেভ করবেন তখন এখানে আমাদের আর কিছু সেভ করা লাগবে না বা আর কোনো কিছু সেট আপ করা লাগবে না। একটা জিনিস আপনি চাইলে সেট আপ করতে পারেন, সেটা হচ্ছে আপনার উইক কী বারে শুরু হয়। মোটামুটি বাংলাদেশের সবার ক্ষেত্রেই শনিবারে শুরু হয়, তাই কিন্তু আপনি ইন্টারন্যাশনালি কাজ করলে সোমবারও দিতে পারেন। এটা কিন্তু ম্যাটার করে না খুব একটা, হ্যাঁ, এটা আপনার মানে আপনার চয়েসের উপর আপনি যেটা দেন সেটা আর কি। এরপর আমাদের হচ্ছে যে টার্বো অ্যাডভান্স থেকে একটা নোটিফিকেশন দিচ্ছে, আমরা এটাকে ক্লোজ করে দিই, আমরা দেখতে চাচ্ছি না সেটা। এরপর আমরা চলে যাব রিডিংয়ে যাওয়ার পরে স্ট্যাটিক পেজ, আমরা যে হোম পেজ বানিয়েছি সেটাকে আমরা হোম পেজে দেখতে চাই, যেটাকে আমরা ব্লগ পেজ বানিয়েছি সেটা ব্লগ পেজে দেখতে চাই। এবার এটাকে আমরা সেভ করে দিলাম। আচ্ছা, এরপর আমরা চলে যাব পারমালিঙ্কে আসার পরে অবশ্যই খেয়াল করবেন যে আপনার পারমালিঙ্কটা এই যে পোস্ট নেম এখানে আছে কিনা। যদি এখানে না থাকে, অন্য কোনোটাতে থাকে, আপনি এখানে দিয়ে দিবেন। তাহলে কি হবে, আপনার যে লিঙ্কগুলো হবে সেগুলো এসইও অপটিমাইজড হবে। এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে একবার রিফ্রেশ দিই, আপনি দেখেন এখন আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে ali.procoderbt.com, সাইট আইকনও আসে নাই, কিন্তু আমরা এখন রিলোড দেওয়ার সাথে সাথে কি সুন্দরভাবে এখানে একটা আইকন চলে আসছে, নাম চলে আসছে এবং ওয়েব ডেভেলপার চলে আসছে। অনেক প্রফেশনাল দেখা যাচ্ছে না? এখন আপনি যে ট্যাবেই থাকেন আপনার লিঙ্কটা কিন্তু দেখলে প্রফেশনাল মনে হয়, তাই না? তো প্রত্যেকটা কাজ আপনাকে এরকম স্টেপ বাই স্টেপ করতে হবে। আচ্ছা, এবার আমরা প্লাগইন ব্যবহারের ওখানে আমরা একটা প্লাগইন মিস করেছি, সেটা হচ্ছে UAE, ইউনাইটেড আরব আমিরাত না, হ্যাঁ, এটা হচ্ছে এলিমেন্টর হেডার ফুটার প্লাগইনের নতুন নাম, আলটিমেট অ্যাড-অনস ফর এলিমেন্টর। তো আমরা এটাকে ইনস্টল করব এবং আমরা এটাকে অ্যাক্টিভ করব। এবার লেট গেট স্টার্টেড, এখান থেকে আপনি সবগুলো একত্রে সেট আপ করতে পারেন এবং ক্রিয়েট হেডার ফুটার। এবার আমরা এখানে আসলাম, আসার পরে এটা আপনি এখান থেকেও আসতে পারেন, অথবা আপনি এই যে এখানে UAE নামে আপনার জন্য একটা মেনু ওপেন হয়েছে, আপনি জাস্ট হেডার অ্যান্ড ফুটারে প্রেস করবেন। এবার অ্যাড নিউ বাটনে প্রেস করে এখানেও আপনি চুজ করতে পারেন একই। এখানে আমরা দিলাম HEADER হেডার। আচ্ছা, এখন একটা ওয়েবসাইটের হেডার কি এবং ফুটার কি আপনারা অনেকেই নাও জানতে পারেন, তো আপনাকে একটু আমি দেখাই। ধরেন আমরা প্রোকোডার একাডেমিতে আসলাম, এই যে একটা ওয়েবসাইট আপনি দেখেন, আমি যদি আমাদের সম্পর্কেতে যাই, আপনি দেখেন এই যে অংশটুকু এটা কিন্তু সব জায়গাতে একই। আমি যদি সকল কোর্স পেজে যাই, ব্লগ পেজে যাই, আপনি দেখেন আমার এই উপরের অংশটুকু কিন্তু সব জায়গাতে একই। যে অংশটা কোনো একটা ওয়েবসাইটের সব পেজে থাকবে সেটাকে আমরা বলবো হেডার। একইভাবে আপনি যদি নিচে যান, দেখেন এই অংশটুকু এটা কিন্তু আমার সব ওয়েবসাইটে আছে, হ্যাঁ। আমরা যদি এখন রিফান্ড পলিসি পেজে যাই, আমরা যদি প্ল্যাটফর্ম ব্যবহারের শর্তাবলীতে যাই, আমরা যদি প্রাইভেসি পলিসি পেজে যাই, আমরা যদি ওয়ার্ডপ্রেস মাস্টার ক্লাস কোর্সে যাই, আপনি যেখানেই যান না কেন, বা মডার্ন জাভাস্ক্রিপ্ট পেজে যান, আপনি যেখানেই যান আপনি দেখবেন এই অংশটুকু সব জায়গাতে একই। তার মানে এই অংশটুকু কি ফুটার, যেটা নিচে থাকবে, যেটা সব পেজে থাকবে সেটা হবে ফুটার, যেটা উপরে থাকবে এবং সব পেজে থাকবে সেটা হবে হেডার। আমাদের ওয়েবসাইটের জন্য আমাদের এরকম একটা হেডার এবং একটা ফুটার সেট আপ করতে হবে। তো আমরা হেডার নিলাম। এবার টাইপ অফ টেমপ্লেট আমরা এখান থেকে হেডার চুজ করলাম। এবার টেমপ্লেটের এখান থেকে আমরা চুজ করবো কি এলিমেন্টর ফুল উইড। এলিমেন্টর ফুল উইড চুজ করলে কি হবে, আপনি ফুল এলিমেন্টর উইডটা আপনি পাবেন। এরপর আমাদের এই যে অ্যাস্ট্রা সেটিং যেগুলো আছে এগুলো আমাদের লাগবে না, তো আমরা এগুলো বাদ দিলাম। এবং এখানে আরও কিছু সেটিং, ডিসপ্লে অন আমরা দিব এন্টায়ার ওয়েবসাইট, পুরো ওয়েবসাইটেই তুমি এটা দেখাবা। ইউজার রোল আপনি সিলেক্ট করতে পারেন, আমি দিলাম সব ইউজার যাতে এটা দেখতে পারে। এবার আমি দিলাম পাবলিশ। তাহলে আমাদের এই যে হেডার এরিয়াটা তৈরি হয়ে গেল। এবার আমি এডিট উইথ এলিমেন্টর প্রেস করব, তাহলে এই এরিয়াটা এখানে চলে আসলো। এবার আমরা এই যে টার্বো অ্যাডন ইনস্টল করেছি না, আপনি এখন টার্বো অ্যাডনটা কিন্তু এখানে দেখতে পারবেন। দেখেন এই লেআউট, বেসিক, জেনারেল এগুলো এলিমেন্টরের, লিঙ্ক ইন বায়ো এলিমেন্টরের।
আলটিমেট অ্যাড ওয়ান, এটা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত মানে এলিমেন্টর হেডার ফুটার প্লাগইন থেকে। আর এই যে টার্বো অ্যাডভান্স, এখানে আপনি টার্বো অ্যাডভান্সের সবগুলো অ্যাক্সেস আপনি দেখতে পারবেন। টার্বো অ্যাডভান্সে কোনো এক্সটেনশন বা কোনো টেমপ্লেট ব্যবহার করতে চাইলে এই যে বাটনটা এখানে চলে আসছে, আপনি এটা থেকে ব্যবহার করতে পারবেন। তো আমরা এখানে একটা প্রেস করে আমরা একটু এদের সেকশনগুলো একটু দেখি। তো দেখেন এখানে এগুলো হচ্ছে পেজ এবং এগুলো হচ্ছে সব কি প্রো সেকশন। আমরা হচ্ছে এখান থেকে ফ্রি সেকশন দেখতে পারি। তার আগে আমরা একটু সেকশনের এখানে যাই এবং এখানে যাওয়ার পরে আমরা একটু দেখতে পারি যে হেডার আছে কি, ফুটার আছে কি, এরকম। তো এখানে দেখেন এই যে একটা হিরো হেডার এরিয়া আছে, আমরা এটা একটু দেখতে পারি এটা কেমন। এই যে দেখেন একটা হেডার সেকশন আছে এবং আমার কাছে মনে হয় যে এটা আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। আমরা যদি স্ক্রল ডাউন করি এখানে একটা নেভিগেশন মেনু আছে এবং মেনুটা মোটামুটি খারাপ না, আমরা এটাকে এডিট তো আমাদের মতো করে করতেই পারবো। তো আমরা প্রো ফিচারও নিতে পারি, আমরা চাইলে প্লাগইনটা পারচেস করে এটার প্রো ভার্সনটাও চেক করতে পারি। আচ্ছা, সেটা আমরা পরে দেখবো যদি দরকার হয়, আপাতত আমরা ফ্রি ভার্সন দিয়ে ট্রাই করি। তো আমরা এই প্লাগইনটাকে এখানে ইনসার্ট করতে পারি। ইনসার্ট করলে এটা এখানে এরকম করে চলে আসলো। তো দেখেন আমাদের এটা এখানে আসলো। এবার আমরা এখানে একটা প্রেস করলাম এবং এখান থেকে আমরা এখানে যাব। আমাদের আসলে ওয়েবসাইটের আগে কনসিস্টেন্সিটা রেডি করা দরকার ছিল, যে আমাদের ওয়েবসাইটে উইড কি হবে, হাইট কি হবে, এগুলো আমরা সেগুলো সেট আপ না করে আমরা ওয়েবসাইট বানাতে বসে গেছি, এটা ওয়াইজ কাজ হয় নাই। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা আগে সাইট সেটিংয়ে যাই। তো সাইট সেটিংয়ে যাওয়ার পরে হচ্ছে গ্লোবাল কালার, আপনার ওয়েবসাইটের গ্লোবাল কালার কি হবে। তো এখানে একটা জিনিস আপনি একটু খেয়াল করেন, আমি যদি একটু আবার ফটোশপে যাই, ফটোশপে যাবার পর এই যে আমাদের যে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টের কালারটা যদি আমরা একটু দেখতে চাই, গ্রেডিয়েন্ট এই যে, তো এখানে এই যে কালারটা, এই কালারটাকে আমরা নিতে পারি আমাদের প্রাইমারি কালার হিসেবে। তো আমরা এখানে আসলাম, আসার পরে আমরা এই কালারটাকে এখানে দিয়ে দিলাম। সেকেন্ডারি কালার হিসাবে আমরা দিব হচ্ছে আমাদের টেক্সচার কালার, তো আমরা দিব 262626, এটা ব্ল্যাকের মতো একটা কালার, ব্ল্যাক না। এরপরে টেক্সচার কালার হিসাবেও আমরা এটাই দিব যে 262626, এবং অ্যাকসেন্টের কালার আমরা কপি করে আনা যেটা এনেছি সেটাই দিব। তাহলে সেকেন্ডারি কালারটা আমরা অন্য একটা কালার দিই, হ্যাঁ, মানে এটার তো ওয়াইজ হলো না, সবগুলো এরকম কালার দিলাম, কারণ এলিমেন্টর থেকে আমরা কালারগুলোকে পরে ব্যবহার করতে পারবো। তো আমরা এই কালারটাকে এখান থেকে কপি করে নিলাম, এটাকে আমরা দিতে পারি সেকেন্ডারি কালার হিসাবে, না সরি অ্যাকসেন্টের কালার না, আমরা এই যে সেকেন্ডারি কালার যেটা আছে এটাকে আমরা পরিবর্তন করে দিই। তো এই কালারগুলোকে আমরা নিলাম, নেওয়ার পর আমরা এটাকে সেভ করে দিলাম। এবার আমরা ব্যাক করি, ব্যাক করার পরে আমরা যাব হচ্ছে গ্লোবাল ফন্ট। ফন্টের মধ্যে আসলে প্রাইমারি ফন্ট হবে আমাদের পপিন্স। এই ফন্টটা আমার কাছে রিসেন্টলি খুব ভালো লাগে। ফন্ট সাইজ, মিনিমাম ফন্ট সাইজ হবে 15 পিক্সেল এবং অন্য কোনো কিছু আমরা এখানে চেঞ্জ করব না। এবং টেক্সটের জন্য আমরা ফন্ট দিব হচ্ছে পপিন্স, এই ফন্টটাই আমরা দিব। ফন্ট সাইজ অবশ্যই 15 পিক্সেল এবং সেভ। তারপর আপনি সেকেন্ডারির জন্য একটা ফন্ট দিতে পারেন। এগুলো যদি আপনি সেট আপ করেন আপনার ওয়েবসাইট ডিজাইনটা খুব দ্রুত হবে আর কি। তো আপনি এখানে ধরেন দিলেন, আপনি যদি চান যে টাইটেলগুলো দিতে প্লে ফেয়ার ডিসপ্লেতে আপনি দিতে পারেন, PLAY প্লে ফেয়ার ডিসপ্লে, এই ফন্টে আপনি দিতে পারেন। এবং ফন্ট সাইজ আপনি দিতে পারেন 35 এবং ফন্ট ওয়েট আপনি দিতে পারেন 700, বাস দিয়ে আমি সেভ করলাম। তো আমরা তিনটা ফন্টই নিলাম, দুইটা ফন্ট, একটা হচ্ছে পপিন্স, একটা হচ্ছে প্লে ফেয়ার ডিসপ্লে। এরপর আপনি যেতে পারেন হচ্ছে টাইপোগ্রাফিতে, যেখানে গিয়ে আপনি প্রত্যেকটার জন্য যে H1 সিলেক্ট করলে কি হবে, H2 সিলেক্ট করলে কি হবে, এটা আপনি এখান থেকে কনফিগার করতে পারেন। যেমন আমরা যদি এখানে যাই যে আমাদের যদি H1 হয় তাহলে কি হবে, H1 হলে আমরা ফন্ট সাইজ দিব হচ্ছে প্লে ফেয়ার ডিসপ্লে, এটা ফন্ট সাইজ হবে H1 এর জন্য 65, ফন্ট ওয়েট হবে 700, আই থিঙ্ক এনাফ, আর কিছু দরকার নাই। এবং টেক্সট ট্রান্সফর্ম আমরা ম্যানুয়ালি চেঞ্জ করব, মানে আমরা ওয়েবসাইটে যত জায়গায় H1 ব্যবহার করব সব জায়গায় এটাই পাবে। আমরা এখন যেটা দিচ্ছি H2 জন্য আপনি বলতে পারেন যে ফন্ট সাইজ হবে 50 পিক্সেল, তারপর সরি এমনি না, এটা হচ্ছে এখানে আমরা আগে দিব ফন্ট ফ্যামিলি প্লে ফ্লেয়ার ডিসপ্লে, তারপর ফন্টের এখানে আমরা দিলাম হচ্ছে 50 পিক্সেল ফন্ট সাইজ, ফন্ট ওয়েট হবে 700 এবং সেভ চেঞ্জ। তারপর আমরা দিলাম H3। কালার আমরা একটাও সেট করি নাই, কালার আমরা ম্যানুয়ালি যখন আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা দিব। এটাকেও আমরা দিলাম প্লে ফেয়ার ডিসপ্লে, এটার সাইজ দিলাম আমরা 35 এবং ফন্ট ওয়েট আমরা দিলাম 600, সেমি বোল্ড, সেভ। এবার আমাদের হচ্ছে বাকি যে H4 আছে, এই H4 এর জন্য আমরা সিলেক্ট করে দিলাম প্রাইমারি, H5 এর জন্য আমরা সিলেক্ট করে দিলাম প্রাইমারি, H6 এর জন্য আমরা সিলেক্ট করে দিলাম প্রাইমারি। এর মানে কি হলো জানেন? আচ্ছা, H6 এর জন্য আমরা সিলেক্ট করে দিই টেক্সট,
এর মানে হচ্ছে আমরা যে ভ্যারিয়েবল একটু আগে নিয়েছি না, প্রাইমারি সেকেন্ডারি করেছি, সেটাই এখন এখানে পেয়ে গেল। এবার আমরা H4টাকে যদি ওপেন করি, আপনি এখান থেকে বাকি ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন। তো H4 এর জন্য আমরা ফন্ট সাইজটা জাস্ট চেঞ্জ করে 25 করে দিলাম, আর কিছু আমরা চেঞ্জ করলাম না। H5 এর এখানে আসলাম, আসার পরে এটার ফন্ট সাইজটাকে আমরা করে দিলাম 18 পিক্সেল, আর বাকিগুলো দেখেন অটোমেটিক ওইখান থেকে চলে আসছে। আর H6 এর জন্য যা আছে তাই থাকলো, সমস্যা নেই। এবার আমরা ব্যাক করি। ব্যাক করার পরে এবার হচ্ছে বাটন, আপনি বাটন স্টাইল করতে পারবেন। আমরা এখান থেকে আরেকটা জিনিস চেঞ্জ করব, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের আইডেন্টিটি আমাদের চেঞ্জ করা লাগবে না। আমরা এখান থেকে হচ্ছে একটু দেখি ব্যাকগ্রাউন্ড লেআউটটা চেঞ্জ করব। লেআউট হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের লেআউটটা 1140 চাই না, আমি চাই হচ্ছে 1320, একটু ওয়াইড স্ক্রিন ওয়েবসাইট হোক আমাদের, সেটা আমি চাই। এবং এই যে কলাম গ্যাপ, এটা আমি চাই হচ্ছে 10 করে, 20 করে না হোক, ওকে। এর বাইরে এখানে আমাদের আর কিছু দরকার নেই, এবং ব্রেক পয়েন্ট আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন, আমাদের দরকার নেই, আমরা এতটুকুই রাখলাম। তাহলে আমাদের ওয়েবসাইটের যে বেসিক সাইট ডিজাইনটা সেটা কিন্তু হয়ে গেছে। বাটনটা আমাদের বানানো হয়নি, বাটনটা বানালেই হয়ে যেত, বাটনটা আমরা পরেও বানাতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা একটু সেভ হোক, এটা সেভ হতে একটু সময় লাগছে, বা এটাকে আমরা ক্লোজ করে দিতে পারি। তো এটা ক্লোজ করে দেওয়ার পরে কি হইলো, সব চলে গেল কেন? এরকম তো যাওয়ার কথা না। আচ্ছা, আমরা আবার টার্বো অ্যাডভান্সে যাই, সেকশানে যাই, এখান থেকে আমরা হেডারটা চুজ করি না, এটাকে এখান থেকে আমরা জাস্ট ইনসার্ট করব, এখানে প্রেস করে। ও আচ্ছা, 3বার ইনসার্ট হয়ে গেছে, আমরা বাকিগুলোকে কেটে দিই, এটা ছিল জাস্ট কোনো একটা কারণে এটা চলে গেছে আর কি। এবার আমরা এখানে একটা লোগো বানাবো আমাদের জন্য, তারপর এখানে আমাদের নেভিগেশন মেনুটা দিব, এবং এখানে কন্ট্যাক্ট ইনফোটা দিব। তো আমরা পার্সোনাল ওয়েবসাইটের মধ্যে সাধারণত আমরা কন্ট্যাক্ট ইনফোটা দেই না, তো সেজন্য আমরা যেটা করব, এখানে প্রেস করলাম, কন্টেইনারে যাব, এবং এই যে কন্টেইনারে আসার পরে যে লাস্ট যে কন্টেইনারটা আছে এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। আমাদের দুইটা লাগবে, প্রথমটা এবং দ্বিতীয়টা। তো এখানে আসার পরে আপনি দেখেন এটার উইড আছে 100%, এবার সেকেন্ড যেটা মানে যে লোগো সেকশনটা, এটাকে আমরা উইড দিব হচ্ছে 25%, আর আমাদের যে বাকি যেটা আছে এটাকে আমরা দিব 75%। তাহলে কি হলো, এটা ফুল এরিয়া ধরে পেয়ে গেল, আমাদের কোনো সমস্যা নেই। এবার আমরা এটাকে পাবলিশ করে দিতে পারি, এবং আমাদের ওয়েবসাইটটাকে যদি এখন আমি রিফ্রেশ করি, দেখবেন এটা দেখতে এরকম হচ্ছে। এখন আপনি বলবেন যে ভাই এখানে আছে ফার্মেসি স্টোর, এখানে কিছুই নাই, আমরা কি ওয়েবসাইট বানাতে আসছি আর কি হয়ে গেছে, তাই না? তো এখন আমাদের একটা লোগো বানাতে হবে। আমরা আবার ফটোশপটা ওপেন করলাম এবং ওকে প্রেস করি, এবং আমরা এখন একটা নতুন ফাইল তৈরি করি, নিউতে যায়, এবং এটার নাম দিলাম আমরা লোগো। ওকে, লোগো নাম দিলাম, এটার উইডথ দিব আমরা 300, আর হাইট আমরা দিতে পারি 80। ওকে, এটা করলাম। করার পর এখানে এখন আমরা চাইলে এই যে ফেভিকনটা আছে না, ফেভিকনটা দিতে পারি, কিন্তু আমার মনে হয় এখানে ফেভিকন দেওয়ার দরকার নাই। আমরা এখানে সিম্পলি লিখে দিতে পারি হচ্ছে ALIHOSSAIN, আলী হোসেন। এরপর আমরা হচ্ছে এই যে টেক্সটটা লিখেছি, টেক্সটটা দেখা যাচ্ছে না কারণ এটা হোয়াইট টেক্সট আছে, আমরা এখানে গ্রেডিয়েন্ট দিব, যে কারণে এটা এখন আর আমরা এটা নিয়ে তো প্যারা নিচ্ছি না আর কি। এরপর আমরা এই যে এটা ফন্ট সাইজটাকে আমরা একটু বড় করে দিব এবং এন্টার দিই। এন্টার দেওয়ার পরে এটাকে আমরা এক্সট্রা বোল্ড করে দিব। তারপর আমি আবার Ctrl+T প্রেস করে এটাকে আমি একটু ছোট করি, ফাইন। এরপর আমি এই যে ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিলাম, ইমেজে যাব, ইমেজ থেকে আমি যাব ট্রিমে, তারপর ওকে করলে কি হবে, এক্সট্রা যত স্পেস থাকবে সব চলে যাবে। এবার আমি এটাকে সেভ করব। ওকে, আচ্ছা, তো আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটা কাজ আমরা এরকম স্টেপ বাই স্টেপ করব। তো আমাদের লোগোটাও হয়ে গেছে। এবার আমরা আবার এলিমেন্টর হেডার ফুটারে আসলাম, এখানে গিয়ে এখানে দেখেন একটা এলিমেন্টরের একটা প্লাগইন, এই প্লাগইনটা ব্যবহার করলে আপনি যে ইমেজগুলো আপলোড করবেন সেগুলো আরও অপটিমাইজড হবে। আপনি যে ইমেজটা ব্যবহার করছেন, আপনার ইমেজটা যদি অপটিমাইজড না হয় তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটের লোডিং টাইম বেড়ে যাবে, আপনার ওয়েবসাইটটা স্লো হয়ে যাবে। আপনারা যারা এসইও জানেন তারা এটা অবশ্যই ভালো করে জানেন। তো আপনি চেষ্টা করবেন সবসময় অপটিমাইজড ইমেজ দিতে। তারপর আপনি এলিমেন্টর এটা ব্যবহার করলে এলিমেন্টর আপনার ওয়েবসাইটে যত ইমেজ আপলোড করবেন সবগুলোকে ওয়েবপিতে কনভার্ট করে ফেলবে। আমরা এটা ইনস্টল করে আপনাকে আমি একটু দেখাই এটা কীভাবে কাজ করে। আমি এটা অ্যাক্টিভ করে নিলাম, তো এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমরা চুজ ফাইলে যাব এবং আপলোড ফাইলে গিয়ে আমরা হচ্ছে এই যে লোগো যেটা নিলাম সেই লোগোটাকে আমরা এখানে আপলোড করে দিয়ে দিলাম। তাহলে আমাদের লোগোটাও এখানে চলে আসলো। এবার নেভিগেশন মেনু। তো এবার আমরা যেটা করব, আমাদের আপাতত কিছু সময়ের জন্য এখান থেকে এক্সিট করতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাব মেনুতে। এখানে গিয়ে আমরা একটা মেনু বানাই, আমরা দিলাম মেইন মেনু, এই নামে আমরা একটা মেনু বানালাম। এটা প্রাইমারি মেনু হতে পারে, ক্রিয়েট। এবার আমাদের এখানে অবশ্যই এই যেমন হোম এবং ব্লগ এই দুইটা থাকবে। এর বাইরে একটা পোর্টফোলিও ওয়েবসাইটে আর কি কি থাকে, একটা থাকে অবশ্যই অ্যাবাউট পেজ। তো এটার এখানে আমরা হ্যাশ দিয়ে রাখি আপাতত। একটা পেজ থাকে হচ্ছে সার্ভিস, আমরা এটার জন্য একটা হ্যাশ দিয়ে রাখি। একটা পেজ থাকে প্রজেক্টস,
আমরা এটার জন্য আপাতত হ্যাশ দিয়ে রাখি এবং একটা থাকে কন্ট্যাক্ট। এগুলো অবশ্যই আপনার ওয়েবসাইটে থাকতে হবে, পোর্টফোলিও ওয়েবসাইটে এই সেকশনগুলো। তো এগুলো আমরা দিলাম, দেওয়ার পরে ব্লকটাকে সবার শেষে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এবার আমি এটাকে সেভ করে নিলাম। ওকে, সেভ। এবার আমরা আবার চলে যাব এলিমেন্টর হেডার ফুটারে এবং এটাকে এডিট উইথ এলিমেন্টর করব। এটাকে এডিট উইথ এলিমেন্টর করার পর আমরা এখন যেটা করব, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এখন কিন্তু নেভিগেশন মেনুটা পেয়ে গেছে। এবার আমরা এটার হচ্ছে বাকি সেটিংগুলো সেট আপ করবো। যেমন দেখেন, আমি চাই আমার এই টেক্সটগুলো লেফট অ্যালাইন্ড হোক, রাইট অ্যালাইন্ড হোক, লেফট অ্যালাইন্ড হোক। হ্যাঁ, তো এখানে প্রেস করলাম, প্রেস করার পরে আমি অ্যালাইনটাকে দিয়ে দেবো লেফট। এবার আমাদের হচ্ছে মেনু আইটেম। মেনু আইটেমের এখানে আপনি যদি ড্রপ ডাউন দিলে সেটার জন্য সেটা মোবাইল মেনু। মোবাইল মেনুর ক্ষেত্রে আপনি এটার যে হ্যামবার্গার মেনু কীরকম হবে সেগুলো আপনি এখান থেকে সেট আপ করতে পারেন। যেমন হ্যামবার্গার মেনু আইটেম, আমরা মোবাইল মেনুটা নিয়ে একটু পরে কাজ করছি, আমরা আগে সেটিংয়ে যাই। টেক্সটের কালার, তো টেক্সটের কালারের এখানে আমরা সিলেক্ট করে দিলাম প্রাইমারি কালার। ওকে, এবার আমরা হোভারের জন্য আমরা দিব হচ্ছে সেকেন্ডারি কালার। তাহলে কি হবে দেখেন, আপনি যখন হোভার করবেন এটার কালারটা একটু চেঞ্জ হবে। এরপর আপনার হচ্ছে সাব মেনু, মোবাইল মেনু, এগুলো নিয়ে আমাদের আর আপাতত কোনো প্যারা নাই। এবার আমরা চলে যাব হচ্ছে একটু দেখি, আচ্ছা এখানে আসার পরে আমরা যাব এবার টাইপোগ্রাফিতে। প্রথমে ফন্ট সাইজ, আমরা দিলাম 16 পিক্সেল। তাহলে আমাদের এই যে আইকন সাইজ না, আমরা দিব হচ্ছে টাইপোগ্রাফিতে গিয়ে ফন্ট সাইজ। তো আমি এখানে যাই, যাওয়ার পরে এখান থেকে এখন আমরা ফন্ট ফ্যামিলিটাকে সিলেক্ট করে দিব হচ্ছে POPP, পপিন্স। ওকে, ফন্ট সাইজ আমরা সিলেক্ট করে দিব 16 পিক্সেল। ফন্ট ওয়েট আমরা সিলেক্ট করে দিব সেমি বোল্ড, এবং আমার মনে হয় টেক্সট ট্রান্সফর্ম আপার কেস কোনো দরকার নেই, এটা এরকমই থাকুক। তারপর আমাদের মোটামুটি ডেস্কটপ পার্টের কাজ শেষ। এবার আমরা একটু ট্যাবলেট ভিউতে যাই। ট্যাবলেট ভিউতে গেলে দেখেন এটা এরকম হচ্ছে। তো এখানে এলেও আমরা যেটা করব সেটা হচ্ছে এটা থাকবে, এটার উইড এই যে এই এরিয়াটা মোবাইল মেনু, এটাকে পিক্সেলে না নিয়ে আমরা পার্সেন্টেজে দিব এবং এটাকে আমরা করে দিব 25%। এবং আমাদের হচ্ছে এই এরিয়াটা, এটাকেও আমরা পিক্সেলে না রেখে রাখবো পার্সেন্টেজে এবং সেটাকে আমরা করে দিব 75%। তাহলে এরকম হলো। এবং আমাদের এই যে টেক্সটগুলো সেগুলো কীরকম হওয়া উচিত, রাইট অ্যালাইন্ড, তাই না? তো আমাদের এটা এরকম হয়ে গেল। এবার আমরা চলে যাব মোবাইল ভিউতে। মোবাইল ভিউতে আসার পরে আপনি এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পরে এই যে দেখেন, আমরা এখান থেকে সিলেক্ট করি, কারণ অনেক সময় মোবাইল ভিউতে গেলে আপনি একটায় ক্লিক করবেন, আরেকটায় ক্লিক করবে। আচ্ছা, এবার এটার পার্সেন্টেজ, এটাকে আমরা করে দিলাম 75%, এটা এরকম থাকলো। এবং আমরা এখানে যাব, এটাকে আমরা করে দিব 25%। আপনি বলতে পারেন যে ভাই আপনি এটাকে 25 কেন করলেন? কারণ আপনি এটাতে যখন প্রেস করবেন তখন এটা কিন্তু বাইরে চলে আসবে, এটা কিন্তু আর ভিতরে থাকবে না। তো সেক্ষেত্রে আপনার ওইটা নিয়ে অত বেশি প্যারা নেই। হ্যাঁ, এই যে দেখেন। আচ্ছা, এবার আমরা প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ করব, আমাদের অত বেশি তাড়াহুড়া নেই। ওকে, এবার নেভিগেশন মেনুতে আমরা চলে আসছি, যেহেতু আমরা এটাকে এতটুকু পর্যন্ত সেভ করে রাখি। এবার আপনি যে নেভিগেশন মেনুতে মোবাইল মেনুতে যদি যান, সেক্ষেত্রে আপনি ড্রপডাউন মেনু এগুলো দেখতে পারবেন। এরপরে আপনি এখান থেকে মোবাইল মেনুতে যেতে পারবেন। তো মোবাইল মেনুতে যাওয়ার পরে আপনি এখান থেকে দেখেন এই যে আইটেম অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে সেন্টার অ্যালাইন আছে। আপনি এখানে একবার ক্লিক করেন, দেখেন এগুলো সেন্টার অ্যালাইন। আমরা যদি এখানে প্রেস করি এগুলো রাইট অ্যালাইন হবে। আমার কাছে মনে হয় লেফট অ্যালাইন হলে দেখতে ভালো লাগে। এটা কমপ্লিটলি আপনার পার্সোনাল প্রেফারেন্স। এবং আপনি চাইলে এই যে এলিমেন্টরের মেনু ব্যবহার না করে আপনি কিন্তু চাইলে কাস্টম মেনুও ব্যবহার করতে পারেন। ওয়ার্ডপ্রেসের অনেক প্লাগইন আছে কাস্টম মেনু ব্যবহার করার। ওকে, তো আপনি সেটাও ব্যবহার করতে পারেন। এবার এই যে মেনু, এবার আমরা মোবাইল মেনুর এখানে যদি আপনি যান, আপনি এখানে এগুলো প্রত্যেকটার স্টাইলিং আপনি আপনার মতো করে পরিবর্তন করতে পারবেন। যেমন কালার, আপনি কি কালার দিতে চান? ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা প্রাইমারি কালার দিই। টেক্সটের কালারের জন্য আমরা দিতে পারি হচ্ছে হোয়াইট কালার। ওকে, এরকম আপনি দিলেন। এরপর হচ্ছে হরিজন্টাল স্পেসিং, আপনি হরিজন্টালি কতটুকু স্পেস চান? আমার মনে হয় 15 পিক্সেল এনাফ বা 12 পিক্সেল। ভার্টিক্যাল স্পেসিং আপনি কতটুকু চান? আমার মনে হয় 12 পিক্সেল গুড। এবার ডিভাইডার, আপনি কি এখানে যে ডিভাইডার আছে ডিভাইডার চান কিনা? আমার কাছে ডিভাইডারটা অনেক ওল্ড ফ্যাশন মনে হয়, এটাকে আমরা বাদ দিতে পারি। এবং তখন আপনি ভার্টিক্যাল স্পেসিংটা আরেকটু কমিয়ে 10ও করে দিতে পারেন, তবে আমার মনে হয় 12টা মোর দেন এনাফ। এবার হচ্ছে সাব মেনুর ফন্ট সাইজ, এই ফন্ট সাইজটা আপনি কতটুকু করতে চান? আমরা এটা 12তেই রাখি। আচ্ছা, এবার হচ্ছে হ্যামবার্গারে গেলে এই হ্যামবার্গারের ডিজাইনটা আপনি কেমন চান? আমরা চাই এটার কালারটা হবে প্রাইমারি কালার। তো দেখেন এটা এখন প্রাইমারি কালার হয়ে গেছে। এবার আপনি এটাতে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান কিনা, আপনাকে আমি বোঝাতে চাচ্ছি যে আপনার হাতে কমপ্লিট কন্ট্রোল আছে আপনার ওয়েবসাইটের। এবার আমরা যদি এটাকে একবার রিফ্রেশ করি, আপনি এখন দেখেন এখন আমাদের ওয়েবসাইটটা কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে, তাই না? ফাইন, তাহলে আমাদের হেডারের কাজ শেষ। এবার আমরা এক্সিট টু ওয়ার্ডপ্রেস করব। এবার আমরা আবার এখান থেকে আমরা এলিমেন্টর হেডার ফুটারে যাব
অ্যাড নিউ। এবার আমরা ওয়েবসাইটের ফুটার তৈরি করব। সবসময় আপনি যখন ওয়েবসাইট বানাবেন সবার আগে হেডার এবং ফুটারটা তৈরি করে ফেলবেন। আমরা ফুটার চুজ করলাম এবং এটা এন্টার ওয়েবসাইটে দেখাবে। টেমপ্লেট হিসাবে এলিমেন্টর ফুল হোয়েড চুজ করব এবং পাবলিশ করব। হেডার এবং ফুটারটা আপনি আগে তৈরি করে ফেললে আপনার কাজ অনেক সহজ হবে, ওয়েবসাইটটার একটা স্ট্রাকচার রেডি হয়ে যাবে। এডিট উইথ এলিমেন্টর করব। আমরা টার্বো অ্যাডন্স থেকে হেডার এবং ফুটারের সেকশনটা আমরা নিয়েছি, কিন্তু আমরা কিন্তু নিজেদের মতো করে পুরোটা কাস্টমাইজ করে নিয়েছি। একইভাবে আমরা আবার সেকশনে আসলাম, আসার পর আমরা একটু খুঁজে দেখি যে এখানে ফুটার টাইপের কোনো সেকশন আছে কিনা। এই যে সেকশন ফুটার আছে, যদিও এটা সবগুলো প্রো প্রো প্রো। এখানে আরও অনেকগুলো আছে। আমরা এখানে সার্চ করি ফুটার, তাহলে জাস্ট ফুটারগুলো আমাকে দেখাবে। এখানে 3টা ফুটার আছে, 3টাই প্রো। ওকে, আমরা একটু পেজে যাই। এখানে আসলে আপনি এখান থেকেও কিন্তু দেখতে পারেন যে ফ্রি যেগুলো আছে সেগুলোর মধ্যে কি কোনো ফুটার আছে কিনা। নাই, তো আমাদের এত প্যারা নেই। আমরা একটু একটা ওয়েবসাইটের ফুটার কেমন হয় সেটা আমরা একটু দেখি। তো আমরা এখানে লিখি হচ্ছে ওয়েবসাইট ফুটার ডিজাইন, লিখে সার্চ দিয়ে আপনি যদি ইমেজে যান, গুগল হচ্ছে আপনার সবচেয়ে বড় ফ্রেন্ড। আপনি গুগলকে সার্চ করে করে বিভিন্ন ওয়েবসাইটের ফুটার কেমন হয় সেগুলো আপনি দেখতে পারেন। আমরা একটা সিম্পল স্টাইলের ফুটার নিব, বা আমরা এখানে আরও বলে দিতে পারি যে পোর্টফোলিও ওয়েবসাইট ফুটার ডিজাইন। ওকে, তাহলে এখানে দেখেন আপনি পোর্টফোলিও টাইপের ওয়েবসাইটের জন্য কেমন ফুটার ডিজাইন হতে পারে। দেখেন পোর্টফোলিও ওয়েবসাইটগুলোর ফুটার কিন্তু খুবই সিম্পল হয়। দেখেন এই যে কি থাকে, এখানে পোর্টফোলিওর লিঙ্ক থাকে, এগুলো থাকে খুবই সিম্পল। যেমন এটাও দেখেন একেবারে সিম্পল। ওকে, সোশ্যাল লিঙ্ক আছে, তারপরে কপিরাইট আছে, নেভিগেশন মেনু আছে। তো আমরা একদম সিম্পলিসিটির জন্য আমরা এগুলো কেটে দিই। কেটে দিয়ে আমরা এখানে একটা সেকশন নিব, ফ্লেক্স বক্স। নেওয়ার পর এই যে সেকশন, এটার ভিতরে আমরা প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে সার্চ করব হচ্ছে সোশ্যাল আইকনস, এবং এখানে আপনি একটু দেখেন এটা হচ্ছে এলিমেন্টরের, আর আরেকটা হচ্ছে টার্বো অ্যাডন্সের। টার্বো অ্যাডন্সেরটা কেমন আমরা একটু দেখি। টার্বো অ্যাডন্সেরটা স্মার্ট, তো আমরা এটাকে বাদ দিই, এলিমেন্টরেরটা বাদ দিই, আমরা টার্বো অ্যাডন্সেরটা রাখি। এবং এখানে প্রেস করে, মানে আমরা যে ট্যাবটা আছে সেটা স্টাইলে যাব, ব্যাকগ্রাউন্ডের থেকে আমরা চাইলে কিন্তু গ্রেডিয়েন্ট দিতে পারি। তো আমার মনে হয় এখানে গ্রেডিয়েন্ট দরকার নেই, আমরা দিই। গ্রেডিয়েন্টে আসলাম, আসার পরে কালার, প্রথমটাকে দিলাম প্রাইমারি কালার, পরেরটাকে দিলাম সেকেন্ডারি কালার, এরকম করে। এরপর আমাদের হচ্ছে অ্যাডভান্সে যাই, প্যাডিংটাকে আমরা 20 পিক্সেল করে দিই। এরপর আমরা আইকনগুলো চুজ করি। এখানে আপনি আপনার পছন্দ মতো আইকন ব্যবহার করতে পারবেন। আমরা এখানে চাইলে টুইটার আইকন ব্যবহার করতে পারি। এখানে আইকন লাইব্রেরিতে গিয়ে আপনি যদি সার্চ করেন TWI, তাহলে যে টুইটার আইকন আপনি ব্যবহার করতে পারেন। এরপর আমরা যাব স্টাইলে, স্টাইল থেকে কালারে। তো কালারের এখান থেকে আপনি এই যে হোয়াইট কালারটা, এটা সরি ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দেন। আমরা আইকনের কালার চেঞ্জ করব, এটাকে আমরা করে দিব হোয়াইট কালার। তো আইকনেরও ব্যাকগ্রাউন্ড কালার আমরা পরিবর্তন করব না, আমরা আইকনের কালারটা পরিবর্তন করব। তো এখানে আপনি একটু দেখেন ব্যাকগ্রাউন্ডের কালার, আমরা একটু দেখি যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আইকন কালার কই। আচ্ছা, আপনি যদি এখান থেকে কালার পরিবর্তন করতে চান তাহলে এটার ব্যাকগ্রাউন্ড কালারই পরিবর্তন করতে হবে, যেটা আমি চাই না। যে কারণে আমরা এখান থেকে এলিমেন্টের যে সোশ্যাল আইকনটা আছে সেটাকেই নেই। এবং এটার ক্ষেত্রে আমরা এখন যেটা করতে পারি, আমরা কিন্তু এটাকে এখন অনেকভাবে কাস্টমাইজ করতে পারি। আমি এটাকে দিয়ে দিলাম সার্কেল, তারপর আমরা এখানে আসলাম অফিসিয়াল কালারের পরিবর্তে আমরা এটাকে করে দিব হচ্ছে কাস্টম কালার। তো কাস্টম কালারে গেলে আপনি প্রাইমারি কালার হিসেবে ব্যবহার করতে পারেন কিছুই না, সেকেন্ডারি কালার হিসেবে আমরা যদি এখন হোয়াইট কালার দিই তাহলে এটাও হোয়াইট কালার হয়ে গেল। এবং প্রাইমারি কালারের এখানে আপনি এরকম একটা কালার দিলেন, দেওয়ার পর আমরা এখানে প্রেস করব, প্রেস করার পরে এখান থেকে এটার কালারটাকে আমরা পুরোপুরি বাদ দিয়ে দিতে পারি। তো সেক্ষেত্রে আপনি দেখেন এটা কিন্তু মানে আমি যে ভাইবটা চাচ্ছিলাম এই ওয়েবসাইটের জন্য সেটাই পাচ্ছে। এবার এটার আইকন লাইব্রেরিতে আসবো এবং এখানে এসে TWI টুইটার দিলাম, তাহলে টুইটারের আইকনটা পেলো। তারপরে আরেকটা আইকন আমরা দিতে পারি, সেটা হতে পারে ইনস্টাগ্রাম। ওকে, তো আমরা এখানে কয়েকটা আইকন দিয়ে দিলাম এবং এই সেকশনটা যেহেতু আমাদের আর লাগবে না, আমরা এটাকে এখান থেকে ডিলিট করে দিতে পারি। এবার আমরা প্লাস বাটনে প্রেস করব, এখানে প্রেস করব, আরেকটা সেকশন আমরা পেয়ে গেলাম। এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা সেকেন্ডারি কালারটা নিয়ে নিতে পারি, তাহলে এটার সাথে এটা পুরোপুরি ম্যাচ হয়ে যাবে। হ্যাঁ, এবার এখানে প্লাসে প্রেস করে আমরা এখান থেকে টেক্সট এডিটর দিব
এবং আমরা যে কোনো একটা ওয়েবসাইটে ধরেন গেলাম, সবার শেষে চলে গেলে আপনি দেখবেন যে অল রাইট রিজার্ভড বাই এরকম একটা কিছু লেখা থাকে, যেমন এটাতে লেখা আছে মেড বাই ক্রিয়েটিভস 2025। তো আমরা এরকম একটা এটাই কপি করে দিই, এটাকে এখানে পেস্ট করব এবং এভাবে টেক্সট আকারে, এবং আমরা মেড বাই বলবো আলী হোসেন এবং 2025। ওকে, এরপর আমরা যাব স্টাইলে, টেক্সট লাইনটা হবে সেন্টার, তারপর এটা টাইপোগ্রাফিটা হবে টেক্সট টাইপোগ্রাফি, এবং আমরা এবার টাইপোগ্রাফিতে প্রেস করব। এটা ফন্ট সাইজ, কপিরাইটেড টেক্সটের ফন্ট সাইজ সাধারণত একটু ছোট থাকে, আমরা দিতে পারি 13 পিক্সেল। তারপর আমরা এখানে টেক্সটের কালার আমরা এটাকে করে দিব হোয়াইট কালার। আচ্ছা, তারপর আমরা অ্যাডভান্সে যাব এবং এটার মার্জিনটা বটমটাকে আমরা করে দিতে পারি মাইনাস ধরেন 10 পিক্সেল এরকম করে। এবার আমি এটাকে পাবলিশ করে দিলাম। এবার আমরা যদি একটু ট্যাবলেট মোড দেখি এবং মোবাইল মোড দেখি, আমার মনে হয় কোনো প্রবলেম হবে না কোথাও, তো সেক্ষেত্রে এনাফ। তাহলে আমাদের ওয়েবসাইটের হেডার এবং ফুটার দুইটা সেকশনের কাজই কমপ্লিট হয়ে গেছে। আমরা এলিমেন্টরে প্রেস করব এবং এখান থেকে আমরা চলে যাব এক্সিট টু ওয়ার্ডপ্রেস। এরপর আমরা যাব পেজেসে এবং সেখান থেকে অল পেজেসে যাব, কারণ এখন আমরা আমাদের যে হোম পেজ আছে সেটাতে আমরা ডিজাইন শুরু করতে পারি। এবার আমরা ক্লিক করব এডিট উইথ এলিমেন্টর। তার আগে আপনি একটু খেয়াল করবেন এলিমেন্টর ফুল উইডটা সিলেক্ট আছে কিনা। এবার আমরা এলিমেন্টর ফুল উইডে ক্লিক করব, তাহলে আমরা একদম আমাদের যে এলিমেন্টর পেজ আছে সেখানে চলে আসলাম। এবার আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইটে কি কি সেকশন থাকা উচিত এটা নিয়ে একটু আগেই আমরা কিন্তু চ্যাটজিপিটি থেকে জেনে নিয়েছি, এবং মোটামুটি বেশিরভাগ ওয়েবসাইটে এই সেকশনগুলোই থাকে। হোম সেকশন, অ্যাবাউট সেকশন, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার প্রজেক্ট সেকশন, প্রত্যেকটা থাকে। তো আমরা আমাদের মতো করে এখন স্টাইল করা শুরু করব। প্রথমত আমরা আবার একটু টার্বো অ্যাডনে যাব এবং সেখান থেকে আমরা সেকশনে যাব। এখানে গিয়ে আমরা যদি লিখি হিরো, তাহলে হিরো সেকশনগুলো থাকবে, এবং আপনি যেমনটা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা সেকশনই পেইড। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা সেকশন পারচেস করতে পারেন। আমার কাছে কিন্তু এটার পেইড ভার্সন আছে, আমি চাইলে এটা ব্যবহার করতে পারি। তো আমার কি এখানে এটা ব্যবহার করা উচিত কি উচিত না, আমরা কাস্টমাইজভাবে বানাই এখান থেকে এটা ব্যবহার না করে, অথবা আমরা ব্যবহার করতে পারি, দুইটাই হইতে পারে। তো এই মুহূর্তে আমার কাছে মনে হয় আমরা কাস্টমভাবে বানাই। ওকে, তো কারণ আপনাদের অনেকেই আছেন যারা হয়তো চাইবেন না এখন প্রো ভার্সনটা কিনতে, কিন্তু আমি শিওর যে আপনারা এটার অপরচুনিটিটা বুঝতে পারছেন পেইড ভার্সনের। অথবা একটা কাজ করি, আমি পেইড ভার্সনটা সেট আপ করে নিই। আচ্ছা, তো আমি যদি এটার প্রো ভার্সনটা ব্যবহার করতে চাই, আমরা যেটা করতে পারি অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব প্লাগইনে, এখান থেকে অ্যাড নিউ প্লাগইন। টার্বো অ্যাডন্সের আপনি যখন যে কোনো প্লাগইনের আপনি যখন প্রো ভার্সনটা ব্যবহার করতে চাইবেন, তখন আপনি আগে খেয়াল করবেন যে আপনার মেইন ভার্সনটা মানে ফ্রি ভার্সনটা অ্যাভেলেবেল আছে কিনা। দেখতে পাচ্ছেন টার্বো অ্যাডন্স এলিমেন্টর এটা আছে, সেক্ষেত্রে আমরা অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব, আপলোড প্লাগইনে প্রেস করব, চুজ প্লাগইন, ডাউনলোড টার্বো অ্যাডন্স, এটা এখানে দিয়ে দিব এবং ইনস্টল নাও। আচ্ছা, তারপর অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ করার পর আমাকে বলছে এন্টার লাইসেন্স। আমরা লাইসেন্সের এখানে গিয়ে আমরা লাইসেন্সটা দিয়ে দিব, এবং আমি যে ইমেল অ্যাড্রেস দিয়ে এটা পারচেস করেছি সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেব। আচ্ছা, আপনার পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর জন্য টার্বো অ্যাডন্স দরকার নেই, টার্বো অ্যাডন্স থাকলে আপনার কাজটা একটু সহজ হবে, এই আর কিছু না। এবার আমরা এখান থেকে ব্যাক করতে পারি এবং আমরা এখন এই পেজটাকে একবার রিলোড দিতে পারি। তো রিলোড দিলে আমাদের এখন প্রো ভার্সনটার সব অ্যাক্সেস আমরা পেয়ে যাবো। এবার আমরা যদি এখানে লিখি হিরো, তাহলে দেখেন এখানে সেকশনে যাব আমরা, পেজে না। তো এখানে দেখেন অনেকগুলো হিরো সেকশন আছে। তো আমরা যেহেতু পোর্টফোলিও ওয়েবসাইট টাইপের বানাবো এবং ব্লু এর মধ্যে, তো এই টেমপ্লেটটা আমার কাছে ভালো লেগেছে, তো আমরা এটাকে ইনসার্ট করে দিতে পারি। আচ্ছা, তো এখানে এরকম দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ইমেজ দিতে হবে। তো আমরা এই ইমেজের পরিবর্তে আচ্ছা, আমরা এই প্লাগইনটাকে ওই সময় অ্যাক্টিভ করি নাই না, এবার অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে অ্যাক্টিভ হয়েছে ইমেজ অপটিমাইজার। এরপর আমরা এখন চুজ ইমেজে যাব, আপলোড ফাইলে যাব, এবং এখান থেকে আমি আমার ইন্ট্রো ফোল্ডারে গিয়ে আমি এখান থেকে আমার একটা ইমেজ এখানে আপলোড করে দিব, তারপর সিলেক্ট। তাহলে দেখেন আমাদের এই ইমেজটা এখানে চলে আসছে। এবার এখানে আসছে কি ফার্মাসি স্টোর। আমরা এই যে টাইটেলটা, এটা কিন্তু টার্বো অ্যাডন্সের একটা মাল্টি লাইন বা সাবলাইন হেডিং টাইটেল, আমরা এই টাইটেলটা আমরা এইভাবে রাখবো না। আমরা এখানে প্লাসে প্রেস করব, প্লাসে প্রেস করে আমরা এখান থেকে হেডিং চুজ করে দেই। তো দেখেন এখানে আমরা হেডিং দিয়েছি আমরা দিই H4 সিলেক্ট করি। এরপর এখানে আমি দিলাম যে হ্যালো আই এম, এরপরে আমি এখানে দিব এই যে আবার প্লাসে দিয়ে এবার আমি আরেকটা হেডিংকে এখানে ড্রাগ করব, যেখানে আমি দিব আলী
হোসাইন। এই যে আলী হোসাইন আমি লিখলাম, এটাকে আমি দিলাম H3। এবার স্টাইলে যাব, লেফট অ্যালাইন্ড হবে। টাইপোগ্রাফিতে যাব, এটার ফন্ট সাইজটাকে আমি করে দেই 35 পিক্সেল এবং ফন্ট ওয়েটটাকে করে দিব বোল্ড। তারপর টেক্সট ট্রান্সফর্মটাকে করে দিব আপার কেস। ওকে, তো এটা এরকম রাখলাম। এরপর আমরা টার্বো অ্যাডনের একটা মজার প্লাগইন আছে যেটা হচ্ছে টাইপিং ইফেক্ট। এই প্লাগইনটা আমার খুব ভালো লাগে, যেটা কিন্তু আপনি ফ্রি ভার্সনে ব্যবহার করতে পারবেন। এটার জন্য কিন্তু আপনার প্রো ভার্সন দরকার নেই। হ্যাঁ, তো আমরা একদম স্ক্রল করে ডাউন করে করে আমরা টার্বো অ্যাডন্সের এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আপনি এখানে একটা পাবেন হচ্ছে একটা উইজেট, যেটা হচ্ছে টাইপিং ইফেক্ট। তো আমরা একটু দেখি, সেটা কিন্তু ফ্রি। হ্যাঁ, এটার জন্য আপনার প্রো ভার্সন দরকার নেই। তো আমরা একটু দেখি সেটা কই। এগুলো হচ্ছে টার্বোর কমার্সের প্লাগইন, টার্বো অ্যাডন্স। এই যে এখানে আছে, এই যে টেক্সট অ্যানিমেশন, এটা। তো এটাকে আমি ড্রাগ করে এখানে দিয়ে দেবো। এটা কিন্তু ফ্রি। হ্যাঁ, এটার জন্য আপনার প্রো ভার্সন দরকার নেই। এরপরে আমি এখানে লিখব আই এম। এরপর আপনি এখানে ব্র্যাকেটের মধ্যে আপনার কি মানে স্কিল আছে সেটা আপনি দিবেন। যেমন অনেক সময় হয় না, আমাদের অনেকগুলো স্কিল থাকে, আমরা সবগুলা হোম পেজে দেখাতে চাই। আপনি এখানে এটা করতে পারবেন। যেমন আমি ধরুন এখানে দিলাম যে আই এম ওয়েব ডেভেলপার। এরপর কমা দিয়ে আপনি দিতে পারেন ওয়ার্ড প্রেস ডেভেলপার। এরপর আপনি কমা দিয়ে বলতে পারেন যে টিচার, মানে আমি টিচার সেটা বলতে পারি। এরপর আমি বলতে পারি কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ, তো আমি আমার মোটামুটি 4টা স্কিল এখানে আমি দেখিয়ে দিলাম। এরপর এখানে হচ্ছে আপনার টাইপিং স্পিড, আপনি কত দ্রুত এটা টাইপ হবে সেটা আপনি দিতে পারেন। তারপরে হচ্ছে যে ব্লক স্পিড দিতে পারেন, লুপ আকারে হবে কিনা সেটা আপনি দিতে পারেন। আমি ইয়েস দিব, তাহলে এটা কন্টিনিউয়াসলি লুপ হতে থাকবে। ওকে, তো এরকম আমি দিলাম। এবার আমরা যদি স্টাইলে যাই, আপনি কিন্তু এটা স্টাইলিংটাও করতে পারবেন। এবার আমরা প্রথমে যাব ওই যে হ্যালো আই এম, এটার ক্ষেত্রে ফন্ট সাইজটাকে আমরা 18 পিক্সেল করে দিব এবং ফন্ট ওয়েটটাকে আমরা বোল্ড করে দিব। এরপর আমরা এখানে হচ্ছে যে কালার, টেক্সটের যে কালারটা আছে, এই কালারটাকে আমরা আমাদের যে টেক্সট কালার আছে সেটা করে দিলাম। এবার আমরা আমাদের এই যে এটার ফন্ট সাইজটা, যে আলী হোসেন এই নামটার এটা যেহেতু আমার ব্র্যান্ড, পার্সোনাল ব্র্যান্ড, সে কারণে এটার ফন্ট সাইজটাকে আমরা একটু বাড়িয়ে 50 পিক্সেল করে দিলাম। তারপর আই এম, এখানে আসার পরে আপনি একটু দেখেন কয়েকটা জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন। প্রথমত আমি এটাকে একটু পাবলিশ করি এবং আমরা আমাদের ওয়েবসাইটটাকে একটু দেখি। আপনি দেখেন এখানে আই এম ওয়ার্ডপ্রেস ডেভেলপার এরকম করে লিখে দেখাবে। এখন এখানে আপনার স্পেসিং ম্যাচিং করছে না, কিছু কিছু জিনিস ম্যাচিং করছে না, আমরা এগুলো ফিক্স করবো। যেমন টেক্সটের কালারটা আমরা করে দিব টেক্সটের যে কালার আছে সেটাই। টাইপোগ্রাফি, এখানে গিয়ে আমরা এটাকে সিলেক্ট করে দিব টেক্সটের টাইপোগ্রাফি, তাহলে আমাদের যে ফন্ট স্টাইলটা আছে সেটাই সে পাবে। ফাইন। এরপর অ্যানিমেটেড টেক্সট, এই যে এখানে আপনি গেলে দেখেন এই যে আমাদের এই যে টেক্সটের কালার, এটাকে সে রেড কালারে দেখাচ্ছে। আমি চাই এটা হচ্ছে আমাদের যে সাইটের কালার আছে, মানে আমার প্রাইমারি যে কালার সেটাতে সে দেখা। এই যে কার্সারের কালারটা কেমন হবে, এটাকে আমরা সেকেন্ডারি কালার দিলাম। ওকে, এবার এটার টাইপোগ্রাফিতে যদি আপনি যান, এটাকেও আমরা করে দিব টেক্সট। তারপর আমরা আবার পাবলিশ করলাম। এরপর আমরা যদি এখানে আবার আসি, এই যে আজকের টিউটোরিয়ালে টার্বো অ্যাডন্সটা ব্যবহার করার একটা বড় রিজন হচ্ছে এই প্লাগইন, এই অংশটুকু। হ্যাঁ, কারণ এটাকে কিন্তু আপনার ওয়েবসাইটটার একটা লাইফ চলে আসে, আপনি যেমনটা বুঝতে পারছেন। তো এবার আমরা যেটা করব, আমরা এবার চলে যাব অ্যাডভান্সে। তো অ্যাডভান্সে যাওয়ার পর আপনি দেখেন চারপাশে আমাদের একটু প্যাডিং আছে। আমরা যদি এখানে ক্রস করে দিই তাহলে এই সবগুলো প্যাডিং চলে যাবে। এবার লেফট সাইডের প্যাডিংটা আমরা যদি একটু কমাই, আপনি এটার খুব একটা ইম্প্যাক্ট দেখতে পাবেন না, যে কারণে আমরা মার্জিনটাকে ছোট করব এবং মার্জিন লেফট এটাকে আমরা মাইনাস করে করে একেবারে এখানে এরকম করে নিয়ে আসলাম। তাহলে কি হলো, আমাদের এটা ঠিক হলো। এবার আমার মনে হয় এই যে ফন্ট সাইজ আছে, এই ফন্ট সাইজটাকে আমাদের একটু বড় করলে এটা একটু ভালো হবে। তো আমরা এটাকে 20 পিক্সেল করে দেই, তাহলে আই থিঙ্ক এনাফ। এবং এবার আমরা যদি একটু লাইভ সাইটটাকে একবার একটু দেখি, দেখেন এরকম হচ্ছে। এবার এই যে নিচের এই অংশটুকু, এটাকে আমরা এখন ফেলে দিব, যে কারণে আমরা এখন এটাকে রাইট ক্লিক করে ডিলিট করে দিতে পারি। তাহলে এটা এরকম হচ্ছে। এবার আমরা আবার প্লাসে যাব এবং এখান থেকে এখন আমরা যে লেআউটের এখান থেকে বেসিকের এখান থেকে আমরা টেক্সট এডিটর যেটা আছে এটাকে আমরা চুজ করলাম। করার পর এখানে এখন আমি আমার সম্পর্কে কিছু টেক্সট দিব। তো চ্যাটজিপিটি আমাদেরকে যেরকম দিয়েছে না, যে মাই নেম ইজ এই, তারপরে আমরা দিতে পারি এ ব্রিফ ট্যাগলাইন, যে এটাই আমরা দিই যে ওকে, এবং আমরা এটাকে এখানে পেস্ট করে দিলাম। তারপর আমরা ডট দিলাম। এবার আমরা দিলাম যে আওয়ার সার্ভিস। হ্যাঁ, এখানে 2টা বাটন, আমাদের 2টা বাটন দরকার নেই, যে কারণে আমরা কি করব, একটা বাটনকে ডিলিট করে দিব আর এই একটা বাটনকে আমরা রাখবো, কিন্তু এটা টেক্সটটাকে আমরা পরিবর্তন করব। প্রথমত এই আইকনের এখানে আমরা দিব হচ্ছে ইউজার। ওকে, তাহলে এই যে ইউজার আইকন, এই আইকনটা পাবে এবং টেক্সটের এখানে আওয়ার সার্ভিসের পরিবর্তে হবে অ্যাবাউট মি।
তাহলে এটা অ্যাবাউট মি বাটন হলো। ওকে, এবার আমরা যাব হচ্ছে স্টাইলে যাওয়ার পর এটার অ্যালাইনমেন্টটা হবে টেক্সট অ্যালাইন্ড, টাইপোগ্রাফিটা হবে হচ্ছে টেক্সট। ওকে, তারপর আমরা এখান থেকে টেক্সটের কালার এবং বাটন সব ঠিক আছে, কিন্তু বাটন তো বাটনের জন্য ফন্ট ওয়েটটা একটু মোটা হলে ভালো লাগে দেখতে। ওকে, তারপর আমরা এখানে মার্জিন 0 করে দেই, তারপর আমরা মার্জিন টপটাকে আমরা কমাতে পারি। আচ্ছা, এটা আমরা একটু চেক করবো যে এই যে আমাদের যে স্ট্রাকচার এখানে আমাদের মার্জিন আছে, আমরা সেটাকে বাদ দিব। তার আগে আমরা এখান থেকে একটু দেখি, প্যাডিংটাকেও আমরা বাদ দিয়ে দিই। দেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একবার প্রেস করে টপ অ্যান্ড বটম আমরা দিলাম 15 পিক্সেল, বাট লেফট অ্যান্ড রাইটে আমার কাছে মনে হয় যে একটু বড় প্যাডিং দিলে দেখতে ভালো লাগবে, এই কারণে আমরা এটাকে 35 পিক্সেল করে দিলাম। প্যাডিংটা হচ্ছে ভেতরের অংশ, এই যে এখানে ভেতরে যে অংশটুকু এটাকে বলি প্যাডিং, আর বাইরের অংশটুকুকে বলি মার্জিন। আপনাদের যাদের ডেভেলপমেন্টের স্কিল বা ডেভেলপমেন্টের উপরে আপনাদের এক্সপিরিয়েন্স নেই তাদের জন্য আর কি এটা বলে দিলাম। আচ্ছা, তারপর আমরা এবার টেক্সটের এখানে আসলাম, অ্যাডভান্সে গেলাম, এটাকে ছোট করে দিই। এবার টপ থেকে আমরা এটাকে একটু কমিয়ে দিই, তাহলে কি হবে এই যে স্পেসিংটা কমবে। হ্যাঁ, তারপর বটমের এখানে গিয়েও আমরা এটাকে ধরেন 16 পিক্সেল করে দিই। এবার এই এরিয়াটাকে ধরলাম, এটার অ্যাডভান্সে যাব এবং এই যে দেখেন প্যাডিং টপ আমরা এটাকে 0 করে দেব। তাহলে দেখেন এখন এটা কিন্তু অনেক কাছাকাছি চলে আসছে। এবার আমরা এটাকে সেভ করি। সেভ করার পর আপনি এখন দেখেন এটা এরকম। এবার আমরা লাস্ট একটা কাজ করব, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের এই ব্লু কালারটা আমরা চাই না, কারণ ব্লু কালারের কারণে এটাকে দেখতে খুবই মানে ব্যাকডেটেড লাগছে। আমরা এখন কিন্তু অন দ্য গোতে ডিজাইন করছি, কোনো রকম পূর্ব প্ল্যানিং ছাড়া, যে কারণে আপনি এখানে দেখবেন যে আমাদের জিনিসপত্র একটু ডিফারেন্ট। তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো দেখেন আমাদের কিন্তু একটা বেসিক হিরো এরিয়া সেকশন হয়ে গেছে, এবং ইউজার যখন আসবে এই লেখাটা আমার কাছে মনে হয় একটু বোল্ড হলে ভালো হয়, তাই না? তো আমরা এখানে আবার গেলাম, যাবার পরে এটার টাইপোগ্রাফিতে যাব এবং এটার ফন্ট ওয়েটটাকে আমরা বোল্ড করে দিই। ওকে, তারপর আমরা পাবলিশ করলাম। এবার আমরা যদি একটু রিফ্রেশ করি, না আমরা হচ্ছে যে এটা অ্যানিমেটেড টেক্সট, এটার ফন্ট ওয়েটটাকে আমরা করব বোল্ড। ওকে, এটা না, এটাকে আমরা রেগুলার রাখি। আমরা এখানে প্রেস করি, এটাকে আমরা রেগুলার 400-এই রাখি। এবার পাবলিশ করি, এবার এটা ভালো লাগবে আশা করি। আচ্ছা, এলিমেন্টরে সবসময় খেয়াল করবেন, সেভ করার পরে এখানে একটা স্ক্রল বারের মতো যায়, এটা কমপ্লিট হওয়ার আগে উইন্ডো চেঞ্জ করবেন না। যদি আপনি সেটা করেন সেক্ষেত্রে অনেক সময় হবে আপনি সেভ করেছেন কিন্তু এটা পায় নাই। তো এখানে আমরা যে সেভ করলাম এটা এখনও পায় নাই কেন, উদ্ভট না? অ্যানিমেটেড টেক্সটের ক্ষেত্রে টাইপোগ্রাফি আমরা তো 400 দিয়ে দিয়েছি, কিন্তু পেল না কেন? আচ্ছা, কোনো কারণে এটা হয়তো প্লাগইনের বাগ আছে। আচ্ছা, সমস্যা নেই। তারপরেও দেখেন মোটামুটি আমাদের এই যে হিরো এরিয়াটা হয়ে গেছে। হিরো এরিয়া মানে বোঝাতে চাচ্ছি এমন একটা সেকশন যেখানে গেলে আপনার ওয়েবসাইটে আসলে আপনার ব্যাপারে একটা বেসিক আইডিয়া হয়ে যাবে। এখন ইউজার আপনার ওয়েবসাইটে আসার সাথে সাথেই সে যখন দেখবে যে আপনার একটা ছবি আছে, একটা স্মাইলি ফেসের ছবি, এবং আপনার নাম হ্যালো আই এম আলী হোসেন, এবং আপনার এখানে দেখা যাচ্ছে যে আই এম ওয়েব ডেভেলপার, আমি একটা ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, এগুলো যখন কেউ একজন দেখবে তখন কিন্তু সে আপনার ব্যাপারে অনেক ভালো ফিল করবে। দেখেন আমি কিন্তু এটা এলিমেন্টরের যে প্রো টেমপ্লেট নিয়েছি, এই টেমপ্লেট না নিলেও আমি এটা করে ফেলতে পারতাম, তাই না? দুইটা সেকশন নিয়ে দুইটা জিনিস, এবং আপনি দেখেন প্যাটার্ন ছাড়া আমি কিন্তু টেমপ্লেটের আর কিছুই রাখি নাই, সব আমি চেঞ্জ করে ফেলেছি। তো আপনার যে প্রোভার্সন লাগবেই এমন না, প্রোভার্সন থাকলে কাজটা একটু সহজ হবে, একটু দ্রুত করতে পারবেন এই। আচ্ছা, এরপর আমরা আবার হোম পেজে যাব। এবার আমরা আবার টার্বো অ্যাডভান্সে প্রেস করি। এবার আমরা একটু দেখি তো অ্যাবাউট নামে কোনো সেকশন আছে কিনা। অ্যাবাউটের জন্য একটা সেকশন আছে, আমরা একটু দেখি এই সেকশনটা কেমন। আচ্ছা, পেজ নট ফাউন্ড আমরা যদি ইনসার্টে প্রেস করি, ইনসার্টে প্রেস করলে এখানে এটার অ্যাবাউট সেকশনটা চলে আসছে। এখানে আপনি দেখেন 3টা ইমেজ আছে এবং তার ব্যাপারে কিছু ইনফরমেশান দেওয়া আছে। তো এখানে আপনি আপনার ব্যাপারে ইনফরমেশান আপনি দিয়ে দিতে পারেন। তো আমরা এখানে এখন যেটা করতে পারি, সিম্পলি এই যে এখানে একটা প্রেস করলাম, প্রেস করার পরে যে অ্যাবাউট আওয়ার এজেন্সি, এটার মধ্যে আমি পরিবর্তন আমি বলে দিই যে অ্যাবাউট মি। ওকে, তারপরে এখানে আমি বলতে পারি যে গেস হোয়াট মার্কেটিং ক্যান অ্যাচিভ। এখানে আমি বলতে পারি যে এই লাইনটাই, যে ক্রাফটিং ডিজিটাল এক্সপিরিয়েন্স, এই লাইনটাই আমরা এখানে দিয়ে দিতে পারি, ক্রাফটিং ডিজিটাল এক্সপিরিয়েন্স উইথ ওয়ার্ডপ্রেস অ্যান্ড বিয়ন্ড। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা একটু বেশি বড় টেক্সট হয়ে গেছে, আমরা আরেকটু ছোট একটা টেক্সট দিতে পারি। যেমন আমরা বলি চ্যাট জিপিটিকে যে রাইট এ সাব হেডিং ইন লেস দ্যান 10 words। আমি কেন চ্যাট জিপিটি ব্যবহার করছি? আইডিয়া জেনারেট করার জন্য।
এবং আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যদি চ্যাটজিপিটি ব্যবহার নাও করেন, আপনি নিজের মতো করে ব্যবহার করবেন, নিজের আইডিয়াগুলো দিবেন। চ্যাটজিপিটি আপনাকে যে ইনফরমেশন দিচ্ছে সেটাই যে আপনাকে ব্যবহার করতে হবে এরকম না, কিন্তু আপনি যত বেশি ব্যবহার করবেন চ্যাটজিপিটি এবং যত বেশি নিজের আইডিয়া জেনারেট করবেন, যত বেশি সময় আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে দিবেন, আপনার ওয়েবসাইটটা তত ভালো হবে এবং আপনার ওয়েবসাইটে যত ভালো হবে জব পাওয়া আপনার জন্য তত সহজ হবে। তো এখন আমরা যদি বলি যে রাইট এ 20 words ডেসক্রিপশন, তাহলে সে আমার জন্য 20 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন লিখে দিবে। আমরা এটাকে কপি করে নিলাম। আমি এখন আর এগুলো পড়ছি না, কারণ ওই জায়গাটাতে আমাদের আসলে এখন সময় না দিলেও হচ্ছে। এরপর এই যে সেকশনটা, এটা আমাদের দরকার নাই, আমরা এটাকে ডিলিট করে দিই এবং এখানে কন্ট্যাক্ট আসার পরিবর্তে আমরা দিব কি কন্ট্যাক্ট, বাস। এবং লিঙ্কের এখানে আপনি আপনার কন্ট্যাক্ট পেজের যে লিঙ্কটা সেটা এখানে আপনি দিয়ে, এরপরে এখানে ইউজারের এখানে আপনি কিছু ইমেজ দিয়ে দিতে পারেন, তাই না? এখানে দেখেন লিস্ট আকারে দিয়েছে এবং আপনি যদি কোনো একটা লিস্ট ওপেন করেন এখানে দেখেন ইমেজ, চুজ ইমেজ। তো আপনি এখান থেকে আরেকটা ইমেজ, আমরা হচ্ছে সেম ইমেজ আরেকটাই দিয়ে দেই, দুইটা ইমেজ সেম থাকুক, এরকম একটা বড়, একটা মাঝারি, একটা ছোট, এরকম। তারপর আমরা এটাকে এখানে দিয়ে দিলাম। এবার আপনি একটা জিনিস একটু খেয়াল করেন, আপনি যখন টেমপ্লেট ব্যবহার করবেন এ ব্যাপারে খুব সতর্ক হবেন যে এখানে আমাদের ফন্টের যে একটা কনসিস্টেন্সি আছে, এই কনসিস্টেন্সিটা এখানে নাই। এখানে এই যে আলী হোসেন, এর জন্য আমরা টাইপোগ্রাফিতে এখান থেকে আমরা হচ্ছে সেকেন্ডারিটা ব্যবহার করব এবং এটার ফন্ট সাইজটাকে আমরা আবার আগের মতো 50 করে দিব এবং ফন্ট ওয়েট বোল্ড বা ব্ল্যাক এরকম করে আমরা এটাকে দিলাম, তাহলে এটা দেখতে ঠিক আছে। ঠিক আছে, তো আমরা এটা পপিন্স এবং টাইমস নিউ রোমান এই দুইটা ব্যবহার করেছি। এবার এখানে যখন আপনি যাবেন তখন এখানে আপনি এবার যাবেন স্টাইলে যাওয়ার পরে সাবহেডিং প্রথমটা, তো এটা টাইপোগ্রাফিতে আপনি যাবেন বা আপনি এখান থেকে সরাসরি সিম্পলি প্রাইমারি সিলেক্ট করে দিতে পারেন এবং ফন্ট সাইজটা আপনি এখান থেকে 25 করে দিতে পারেন, ফাইন। এরপরে আমরা আবার যাব হেডিংয়ে যাওয়ার পর আপনি এখানে প্রেস করে আপনি এখান থেকে জোস্ট ফন্টের পরিবর্তে দিবেন কি প্লে ফেয়ার ডিসপ্লে, আপনার ওয়েবসাইটে যাতে সবসময় সেম কনসিস্টেন্সিটা বজায় থাকে। হ্যাঁ, এটা আপনি অবশ্যই খেয়াল করবেন এবং ফন্ট সাইজটা আমরা একটু কমিয়ে 50 পিক্সেল করে দিব। তারপর আমরা চলে যাব লাস্টেরটা ডেসক্রিপশন, যেখানে আমরা হচ্ছে আমাদের যে টেক্সট স্টাইলিংটা এটাই দিয়ে দিলাম। ওকে, তো আমাদের এটা হয়ে গেল। এরপরে হচ্ছে বাটনটাতে আমরা ক্লিক করলাম, স্টাইলে যাব, এটা টাইপোগ্রাফিতে গিয়ে আমরা এটার জন্য বাটনটা সিলেক্ট করে দিতে পারি এবং ফন্ট ওয়েটটাকে আমরা এখান থেকে একটু বাড়িয়ে 600 বা 700 এরকম একটা কিছু করে দিতে পারি। তাহলে দেখেন আমাদের এটা হয়ে গেছে এবং বাটনে আমাদের কিন্তু কালারটা আমাদের ব্র্যান্ডের যে কালার, মানে আমরা এখন যে কালার নিয়ে কাজ করছি সেটার সাথে ম্যাচ করছে না, আমরা এটাকেও এখানে ফিক্স করে দিলাম। প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটা কালারকেই আমরা ঠিক করে দিলাম। এখন এটা আমাদের ওয়েবসাইটের সাথে যাচ্ছে। এরপর আমরা এই যে সেকশনটা আছে এটা স্টাইলে যাওয়ার পরে আপনি এটার এখানে গ্রেডিয়েন্ট চুজ করতে পারেন। তো গ্রেডিয়েন্ট চুজ করার পরে আমাদের প্রথম যে কালারটা এটা হবে হচ্ছে হোয়াইট কালার, সেকেন্ড যে কালারটা এই কালারটা হবে সেকেন্ডারি কালার, কিন্তু সেকেন্ডারি কালার না, আমরা এখান থেকে এরকম একটা লাইট টাইপের একটা ভাইভ কালার নিব এরকম। ওকে, নেওয়ার পর আমরা এটাকে প্লাস বাটনে প্রেস করব, আমরা এটাকে একটা ভ্যারিয়েবল আকারে সেভ করে নিচ্ছি। আমরা এটাকে কালার দিলাম হচ্ছে লাইট ব্লু বিজি। ওকে, আপনি এমন একটা নাম দিবেন যে নামটা দিলে আপনার মনে থাকবে এরকম আর কি। তাহলে আমাদের এই যে অ্যাবাউট সেকশন এটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা আবার টার্বো অ্যাডনে যাই, এখানে গিয়ে এবার আমরা যদি সার্চ করি SERVICE সার্ভিস, তো এখানে আপনি দেখেন আপনার জন্য কয়েকটা সার্ভিস সেকশন সে কিন্তু দিয়ে রেখেছে, আপনি এখান থেকে যে কোনো একটা সার্ভিস নিতে পারেন। তো এই সার্ভিস সেকশনটা আমার কাছে সুন্দর লাগছে, আমরা এই সার্ভিস সেকশনটাকে ইনসার্ট করি। তো এলিমেন্টর নিয়ে অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে এবং এলিমেন্টর দিয়ে আপনি এই সেকশনগুলো কীভাবে বানাবেন সেগুলোও দেখানো আছে। যেহেতু আমরা এখন একটা অন দ্য গোতে ভিডিও বানাচ্ছি এবং এখানে মূল উদ্দেশ্য আপনাকে কাস্টমাইজেশন শেখানো না, কারণ আমার চ্যানেলে ওয়ার্ডপ্রেস 101 যে প্লেলিস্টটা আছে কাস্টমাইজেশন প্লেলিস্ট, আপনি সেই প্লেলিস্টে গেলে কাস্টমাইজেশন খুব ভালোভাবে শিখতে পারবেন। এখানে আমরা হচ্ছে যে প্লাগইন ব্যবহার করে দ্রুত সেকশনগুলো রেডি করে ফেলছি, কোথায় আসলে কী জিনিসটা থাকা উচিত, কীভাবে আপনি এটা সেট আপ করবেন, এগুলোতে বেশি ফোকাস দিচ্ছি আমি আজকের ভিডিওতে। তো এখানে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ভাইব্রেন্ট কালার আসলে একটু দরকার, যে কারণে এরকম করেছে। বাট আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে স্প্যানের এখানে যায় সেই কালারটা দিয়ে দিয়েছে। আমরা এখানে যেটা করতে পারি, আমরা আবার একটু ফটোশপটা ওপেন করার পর আমরা যদি গ্রেডিয়েন্ট ওভারলেতে যাই, এখান থেকে এই কালারটা আমরা যদি একটু কপি করি কালার কোডটা, তাহলেই হবে। আচ্ছা, এখানে আসার পরে যে স্প্যানের মধ্যে সে ওই কালারটা দিয়ে দিয়েছে, তো আমরা যদি কালারটা দিয়ে দিই তাহলে এরকম হবে। এবার এখানে আসলে এখান থেকে আপনি স্টাইলে গেলে এখানে আপনি আমাদের সেকেন্ডারি কালারটা অটোমেটিক দিয়ে দিতে পারেন। দেখেন
জাস্ট দুইটা ক্লিকেই আমাদের ডিজাইনটা কিন্তু আমাদের ওয়েবসাইটের যে কনসিস্টেন্সি সেটার সাথে পুরোপুরি ম্যাচ করছে, তাই না? এবার এখানে আসবো আমরা অ্যাডভান্সে গেলে আপনি দেখেন মার্জিন টপ 100 আছে। আমরা যেটা করব মার্জিনটাকে 0 করে দিব, টপ প্যারিং টপটাকে আমরা করে দিব 100। ওকে, কেন? স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, মানে এটা গ্রেডিয়েন্ট। এবার এই কালারের এখানে আমরা দিব হচ্ছে এই যে আমরা যে একটু আগে যে কালারটা নিলাম লাইট ব্লু বিজি সেটা, আর সেকেন্ডারি কালার হিসাবে আমরা দিব হচ্ছে হোয়াইট কালারটা। তাহলে দেখেন একটা সুন্দর একটা ভাইব আসছে না, হোয়াইট হয়ে আস্তে করে ব্লু, ব্লু হয়ে আবার আস্তে করে ব্লু থেকে এখানে হোয়াইটে চলে আসছে। এবার আপনি যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আমরা সেই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা চাই না, যে কারণে এখানে এটা কি ইমেজ, আমরা কি এটাকে ডিলিট করে দিব? হ্যাঁ, আচ্ছা, এখানে তারা যে ইমেজটা দিয়েছে সেই ইমেজের কারণে ওই ইফেক্টটা আসছে, আমাদের ওই ইফেক্টটা দরকার নেই, আমরা ওইটাকে বাদ দিয়ে দিলাম। এবার এই যে এখানে আসলাম, আসার পরে এখানে আপনার হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডের কালার এটাকে আমরা করে দিব হোয়াইট কালার। এই যে এটা এরকম ডার্ক টাইপের কালার হোক, এটা আমি চাই না। আমরা এগুলোর কালারটাকে আমরা আমাদের যে হোয়াইট কালার আছে সেটাতে আমরা চেঞ্জ করে দিলাম। ওকে, আপনি সবসময় অন্য টেমপ্লেট ব্যবহার করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার নিজের ডিজাইনে যাতে কনসিস্টেন্সি থাকে, মানে আপনার ক্লায়েন্ট এসে হুট করে আপনার ওয়েবসাইটটা দেখার সাথে সাথে সে যাতে মনে না করে যে আরে ও তো সব কিছু কপি করছে বা ডিফারেন্ট জায়গা থেকে নিয়ে আসছে, এরকম যাতে না হয়, এটা আপনি অবশ্যই খেয়াল করবেন। তারপর আপনি যদি এখন এখানে যান, আপনি দেখেন এখানে হেডিং আছে, হেডিংয়ের এখানে হেডিংয়ের কালার আমাদের এই কালারটা দেওয়া আছে। আমরা যদি হেডিং টাইপোগ্রাফিতে প্রেস করি, ডিফল্ট এখানে আমরা দিব হচ্ছে কি প্লে ফেয়ার ডিসপ্লে। ওকে, এবং এটা আসলে প্লে ফেয়ার ডিসপ্লে আছে, যে কারণে আমাদের এটা চেঞ্জ করার দরকার নেই। আমরা একটু ডেসক্রিপশনের এখানে গিয়ে আমরা টাইপোগ্রাফিটা টেক্সট করে দিই। এবার এটার ক্ষেত্রে আমাদের জাস্ট ডেসক্রিপশনটা চেঞ্জ করা লাগবে, টাইটেল কিন্তু আমাদের প্লে ফেয়ার ডিসপ্লে দেওয়া আছে, যে কারণে আমরা ডেসক্রিপশনের টাইপোগ্রাফিটাকে টেক্সট টাইপোগ্রাফি করে দেব। এবার আমরা এখানে যাব, এটার ক্ষেত্রেও একই, হ্যাঁ, এটাকে আমরা টেক্সট করে দিব। দেখেন আমরা প্রথমে যখন একবার সেট আপ করে নিয়েছি, এখন কিন্তু আমাদের হেডেক অনেক কমে গেছে, আমরা এখন অনেক অল্প সময়ের মধ্যেই আমাদের ওয়েবসাইটের সেকশনগুলো রেডি করতে পারি। এখানে আসার পর আপনি এখানে একটা ভিডিও, ইউটিউব ভিডিও ওপেন হবে, আপনি আপনার নিজের ভিডিও এখানে সেট আপ করতে পারেন। তো সার্ভিস সেকশনে আসলে আপনি সবসময় চেষ্টা করবেন আপনি যে সার্ভিসগুলো প্রোভাইড করেন সেগুলোকে আপনি দিতেন। আপনি এখানে দিতে পারেন যে আমি ফিগমা থেকে ওয়েবসাইটে কনভার্ট করতে পারি। আপনি যদি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হন বা ফ্রন্ট এন্ড ডিজাইনার হন, আপনি ফিগমা থেকে কমপ্লিট করতে পারেন, আপনি ফিগমায় ডিজাইন করতে পারেন, আপনি ওয়েবসাইটে বাগ ফিক্স করতে পারেন। এরকম আপনি আপনার সেকশনগুলো এখানে আপনি সেট আপ করে দেবেন, তাহলে আপনার সার্ভিস সেকশনের কাজটা হয়ে গেল। তো একটা ওয়েবসাইটে অবশ্যই এই সার্ভিস সেকশনটা থাকা উচিত। এরপরে আমরা কি করব, আমরা আবার টার্বো অ্যাডভান্সে যাই, এবং সার্ভিস সেকশনের পরে অবশ্যই আপনার থাকতে হবে হচ্ছে প্রজেক্ট বা প্রজেক্ট। এই যে দেখেন এরকম একটা প্রজেক্ট সেকশন আপনার থাকা উচিত। তো প্রজেক্ট সেকশনটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এর জন্য আমরা টেমপ্লেট ব্যবহার করব না, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, আপনি একটু দেখেন এখানে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এটার টাইপোগ্রাফিতে গিয়ে এটা টাইপোগ্রাফিটাকে আমরা চেঞ্জ করে ফন্টটাকে করে দেব হচ্ছে প্লে ফেয়ার ডিসপ্লে। আমি মিস করেছিলাম এটা, এবার ঠিক আছে, ফন্ট ওয়েটটা হবে হচ্ছে 700। ওকে, এবার আমি এটাকে পাবলিশ করে দিই। আচ্ছা, তারপর আমরা এখন যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট এরিয়া। তো প্রজেক্ট এরিয়ার জন্য আমরা প্লাস ফ্লেক্স বক্স এবং এখানে প্রেস করব। আপনি বলবেন যে ভাই সব কাজ টার্বো অ্যাডভান্সের উপর দিয়ে করছে, আমাদেরকে কিছু সেভাবে শেখায় নাই, এজন্য আমি এটা এরকম করলাম। এবার এটা ডুপ্লিকেট করার পরে আমরা এটাকে ড্রাগ করে এনে এখানে এভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে দিলাম, এবং এটার H2 পরিবর্তে এটাকে H3 করে দিলাম। পোর্টফোলিওর এখানে যাব, এখান থেকে আমরা এই যে প্রজেক্টের জন্য তারা আমাদেরকে কিছু টাইটেল দেয় নাই না, আমরা প্রজেক্টস দিই, এখানে দিয়ে দেই হচ্ছে এই যে প্রোভাইডের পরিবর্তে দিব প্রজেক্টস, এখানে আমি দেই মাই প্রজেক্টস। ওকে, সিম্পলি এইটুকুই দিলাম। এরপর আমরা এখানে প্লাস বাটনে প্রেস করব, এবং এখানে আমরা আবার এরকম একটা ব্ল্যাঙ্ক উইন্ডো নিই। প্লাসে প্রেস করে আমরা টার্বো অ্যাডভান্সের এখানে চলে যাই। টার্বো অ্যাডভান্সের মধ্যে ফ্রি ভার্সনেই আপনি এটা পাবেন। আমরা যদি একটু এখানে টার্বো অ্যাডভান্স, এখন তো আমরা প্রো সেট আপ করেছি, যে কারণে প্রো ফিচারগুলো উপরে দেখাচ্ছে। এই যে টার্বো অ্যাডভান্স এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার মানে ফ্রি ভার্সন আর কি। তা আপনি এখানে গেলে আপনি এখানে দেখেন যে প্রিভিউ কার্ড আছে, আপনি এই প্রিভিউ কার্ডটা, রায়হান ভিডিও বানাই,
আপনি প্রিভিউ কার্ডে আসলে এখানে দেখেন এখানে কিন্তু প্রিভিউ কার্ড আছে। তো আমরা এই যে প্রিভিউ কার্ডটা আছে এই প্রিভিউ কার্ডটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিব এবং এই সেকশনটাকেও আমরা ডিলিট করে দেব। সরি সেটা না, এটা আমরা আবার প্লাসে প্রেস করব, ফ্লেক্স বক্সে প্রেস করব, 4টা প্রেস করব। আমরা 4টা লেয়ারে এটা করতে চাই। এবার এই প্লাসে এসে আমরা আবার ওই যে ইনফো কার্ড আমরা নিয়েছি না প্রিভিউ কার্ড, এই প্রিভিউ কার্ডটাকে আমরা ড্র্যাগ করে এখানে দিয়ে দিব। তো দেখেন প্রিভিউ কার্ডটা দিলে মোটামুটি এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়ার মতো বা আপনার কমার্স ওয়েবসাইটের মতো করে থাকবে যে আপনি হয়তো কোনো কিছু সেল করতে চাচ্ছেন, কিন্তু আমরা এটাকে এরকম রাখবো না। আমরা এটাকে কি করব? প্রথমত দেখেন এই যে শো অন ইমেজ লিঙ্ক, এটাকে আমরা যদি ক্লোজ করে দিই তাহলে ইমেজের উপরে কোনো লিঙ্ক থাকবে না, কিন্তু আপনি এটা এনেবল করে দিলে ইমেজের উপরে আপনার লিঙ্ক থাকবে। কি লিঙ্ক থাকবে এখনই দেখাচ্ছি। এখন কন্টেন্টের এখানে গেলে দেখেন ডিফল্ট টাইটেল, ডিফল্ট ডেসক্রিপশন, তারপরে ব্যাজ। এই ব্যাজটাকে আপনি চান কিনা অনসেল, আমাদের এখানে অনসেল ব্যাজ দরকার নেই, তবে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। কিভাবে করবেন সেটাও আমরা দেখাবো। তারপরে শো বটম ব্যাজ, এই নতুন ব্যাজটা এটা আমরা চান কিনা, আমরা এটাকে ক্লোজ করে দিই, এটা আমাদের লাগবে না, এটা ফাইনালি পার্মানেন্টলি আমাদের লাগবে না। ওকে, এবার এই যে অনসেল এটার মধ্যে আমরা দিব কি, এটা হচ্ছে একটা নিউ প্রজেক্ট বা রিসেন্ট প্রজেক্ট। তাহলে ক্লায়েন্ট আসলেই আপনার ওয়েবসাইটে আসার সাথে সাথে সে যখন প্রজেক্টের এখানে আসলেই যখন দেখবে আরে এটা তো নিউ প্রজেক্ট, তাহলে সে কী করবে, এই প্রজেক্টটাই সবার আগে দেখবে, তাই না? তো আপনি যদি চান যে কোনো একটা প্রজেক্টে ক্লায়েন্ট সবার আগে চেক করুক, তখন আপনি ওটাকে প্রথমে রেখে এরকম নিউ ট্যাগটা দিয়ে দিতে পারেন। এবার আমরা চলে যাব থিম ফরেস্টে, ওদের হোম পেজে চলে যাব। কেন আমি থিম ফরেস্টে আসলাম এখনই আপনাকে বলছি। আপনি যখন থিম ফরেস্টে আসবেন, আপনি একটা প্রজেক্টকে আসলে কিভাবে প্রেজেন্ট করবেন এই জিনিসটা আপনি থিম ফরেস্ট থেকে শিখবেন। ক্লায়েন্টকে আপনি জাস্ট হচ্ছে একটা ইমেজ আর একটা টেক্সট দিয়ে দিলেই ক্লায়েন্ট আপনার ইমেজটা দেখবে এরকম না। থিম ফরেস্টে দেখেন ওরা একটা ওয়েবসাইট যেভাবেই বানাক না কেন, ওয়েবসাইটের প্রেজেন্টেশনটা অনেক সুন্দর। হ্যাঁ, আপনি প্রত্যেকটার ক্ষেত্রেই আপনি এমনটা দেখতে পারবেন যে দেখেন প্রেজেন্টেশনটা, ওয়েবসাইটের প্রেজেন্টেশনটা ওরা অনেক সুন্দর করে করে। হ্যাঁ, তো আপনি আপনার প্রজেক্টটা যখন আপনি বানাবেন, যে একটা আমাদের ক্ষেত্রে আমাদের গ্রামের মধ্যে একটা প্রবাদ আছে, আগে দর্শনদারি পরে গুণ বিচারি, মানে আগে দর্শন তারপরে গুণ। তো আপনি চেষ্টা করবেন আগে দর্শনটা সুন্দর করতে। আপনার ওয়েবসাইটে আপনি যে থিমটা ব্যবহার করছেন বা যে ইমেজটা ব্যবহার করছেন, এখানে আপনি যে ইমেজটা ব্যবহার করছেন সেটা যাতে প্রফেশনাল লুকিং হয়। যেমন দেখেন এই যে ইমেজগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই প্রফেশনাল, তাই না? তো আমরা একটা কাজ করি, রাইট ক্লিক করে এখান থেকে, আচ্ছা এখানে আমাদের ইমেজটা ডাউনলোড করতে দিবে না, তো যে কারণে আমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিই, সমস্যা নেই। এবং আপনারা ভিডিও পাওয়ার আগে আমি আমার ওয়েবসাইট থেকে এটাকে ডিলিট করে দিতে হবে, আদারওয়াইজ আপনাদের মধ্যে কেউ না কেউ আছেন যিনি থিম ফরেস্টে যায় আমার লিঙ্ক ডোমেন সহ কমপ্লেন করবেন। এবং এরপর আচ্ছা আমি স্ক্রিনশটের জন্য অনেক জোরে সাউন্ড হয়, অফ করে রাখি। আচ্ছা, তারপর এই জন্য আমাকে অনেক ব্যাপারে ভিডিও বানানোর পরেও আমাকে আসলে অনেক জিনিস মাথায় রাখতে হয়, বুঝছেন? কারণ হচ্ছে যে অনেকেই আছেন, আমি জানি আপনারা অনেকেই আছেন যে যারা আমার এই ভিডিওগুলো দেখে অনেক কিছু শেখেন, কিন্তু অনেকেই আছেন যারা চান না যে আমি এই ভিডিওগুলো বানাই, যে কারণে তারা বিভিন্নভাবে আমাকে বন্ধ করার বা আমার এই শেখানোর পথটাকে ক্লোজ করার চেষ্টা করেন। তো আমি কখনো ব্লেম গেম খেলি না বা ব্লেম করার চেষ্টা করি না, তারপরেও ঘটনা তো ঘটে, তাই না? তো সে কারণে আমাকে একটু নিজের জন্য সতর্ক থাকতে হয়। আচ্ছা, তো আমরা স্ক্রিনশটের ডেস্কটপে চলে আসছি এবং এখান থেকে আমরা একটা ইমেজ নিলাম। এবার আপনি দেখেন একটু আগে এটাকে এখন কিন্তু এরিয়াটা দেখতে এখন অনেক সুন্দর লাগছে, তাই না? তো আমরা এই যে এটা যে টেক্সটটা আছে, টেক্সটটাকে আমরা কপি করে নিই, স্টার্ট আপ একটু কপি করে নিয়ে এই যে ডিফল্ট টাইটেল এটাকে আমরা আপডেট করে দিলাম। এটা নিয়ে চিন্তা করার কিছু নাই, আমরা আগে টেক্সটটা নেই, পরে আমরা বাকি কাজটা করব। এবং আপনি চাইলে এই যে ডেসক্রিপশান, এটাকে আপনি রাখতেও পারেন, নাও রাখতে পারেন। আমার মনে হয় ডেসক্রিপশান দরকার নেই, তো আমরা ডেসক্রিপশানের এখানে ডিফল্ট ডেসক্রিপশানের এই টেক্সটটাকে এখান থেকে ডিলিট করে দিই। আচ্ছা, তারপর হচ্ছে ব্যাজ নিউ থাকলেও সমস্যা নাই। এবার হচ্ছে বাটনের এখানে বাই নাও না থেকে আমরা দিব হচ্ছে শো ভিউ প্রজেক্ট। ওকে, এবার এখানে লিঙ্কের এখানে আমরা আপাতত একটা হ্যাশ লিঙ্ক দিয়ে রাখি। হ্যাঁ, তার মানে কি, আপনি যখন এই যে ভিউ প্রজেক্ট এই বাটনে যখন ক্লিক করবেন তখন আপনাকে এই প্রজেক্টের ওয়েবসাইটে নিয়ে যাবে। এবার আমরা যাব স্টাইলে যাওয়ার পর আপনি দেখেন আমাদের এখানে আমি চাই না এখানে কোনো বর্ডার থাকুক, যে কারণে এখানে বর্ডারের এখানে আমরা বর্ডার করে দিব নান। ফাইন, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এটার বর্ডার কালার। এবার আপনি একটু দেখেন আমরা আবার ওই যে সেম
মজার কাজটা করব, স্টাইলে যাব, এখান থেকে গ্রেডিয়েন্ট চুজ করব, এখান থেকে আমরা হচ্ছে যে বিজি লাইট ব্লু এই কালারটাকে চুজ করলাম, আর এখান থেকে এটাকে আমরা করে দিলাম হোয়াইট। ওকে, উল্টা কাজ করেছি, উপরে হবে হচ্ছে হোয়াইট কালার আর নিচে হবে হচ্ছে এই কালারটা। ওকে, তারপর আমরা এখানে যাব, এখানে যাবার পরে এটার স্টাইল, এটারও ব্যাকগ্রাউন্ড, এবার এটার ক্ষেত্রে এটা হবে উপরে আর এটা হবে নিচে। ওকে, এরকম। তাহলে আমাদের হচ্ছে এই যে সেকশনটা, এটার জন্য এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হোয়াইট দিয়ে দিতে পারি এবার, তাই না? তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। এবার হচ্ছে কার্ড কন্টেন্ট। কার্ড কন্টেন্টের মধ্যে আপনি গেলেন, এটার আপনি কিভাবে চান, আমি চাই এগুলোর টেক্সট লাইনটা সেন্টার হোক নাকি লেফট লাইন চান, যেটা আপনি চান সেটা আপনি দিতে পারেন। টাইটেলের টাইপোগ্রাফি, এই যে টাইটেল টাইপোগ্রাফি আছে এখানে আমরা টেক্সটের টাইপোগ্রাফি এই সাইজ করে দিই, আমাদের এটা তো বড় করার দরকার নেই। এবার ফন্ট সাইজটাকে আমরা বাড়িয়ে করে দিব 18 পিক্সেল, তারপর ফন্ট ওয়েটটাকে আমরা করে দিব সেমি বোল্ড। এরপর এখানে হচ্ছে এই যে লাইন হাইট আছে, লাইন হাইটটাকে আমরা এরকম করে দিই। এরপর আমরা এখানে প্রেস করি এবং আপনি একটু দেখেন প্যাডিং এরকম আছে, আমরা এটাকে 20 পিক্সেল করে দিই সব দিকে। ওকে, এরপর এখানে আমাদের হচ্ছে যে টেক্সটের কালার, আপনি যদি চান যে টেক্সটের কালারটা প্রাইমারি কালার হোক আপনি করতে পারেন। আমার মনে হয় আমরা যেহেতু বাটনের কালারটা প্রাইমারি কালার করব, টেক্সটের কালারটা টেক্সট কালার এটাই থাকুক। ওকে, এবার আমরা যদি একটু দেখি টাইটেলের কালার, টাইটেল অ্যালাইনমেন্ট সব আমাদের সেট আপ করা হয়ে গেছে। এবার হচ্ছে বাটন স্টাইল। তো বাটন স্টাইলে গেলে বাটন টাইপোগ্রাফি আমরা টেক্সট টাইপোগ্রাফি দিব এবং এখান থেকে আমরা জাস্ট ফন্ট ওয়েটটাকে 600 করে দিব। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে করে দিব প্রাইমারি কালার, আর হুভারের কালারটাকে আমরা করে দিব হচ্ছে সেকেন্ডারি কালার। ওকে ওকে, এরপর এখানে দেখেন এখানে একটা বর্ডার দেওয়া আছে, আমরা বর্ডারটাকে করে দিব নান, আমার বর্ডার ভালো লাগছে না দেখতে, তো বর্ডার স্টাইল নান করার পরেও এখানে বর্ডার, আচ্ছা নর্মালের থেকে বর্ডারটাকে আমরা নান করে দেব। ওকে, তাহলে এটা এখন আমাদের এই যে একটা সেকশন কিন্তু হয়ে গেছে, আপনি অন্য কোথাও ক্লিক করলেই আপনি দেখতে পারবেন এই যে সেকশনটা হয়ে গেছে। এবার এখানে আপনি আরও কিছু কাজ করতে পারেন, যেমন আমরা এখানে প্রেস করার পরে আমরা এখান থেকে বর্ডার রেডিয়াস, কার্ড কন্টেন্ট, টাইপোগ্রাফি, বাটন স্টাইল, বাটন টপ, এই বাটনটার এই যে টপের যে ব্যাজটা আছে এই ব্যাজের কালারটাও আমরা একটু চেঞ্জ করে এই যে সেকেন্ডারি কালারটা দিয়ে রাখি, তাহলে এটা একটু হাইলাইটেড হবে। এবং টেক্সটের কালারটাকে আমরা আমার মনে হয় হোয়াইট কালারই সুন্দর, তাই না? ওকে, এরকম। তাহলে আমাদের একটা সেকশন হয়ে গেছে। এবার আমরা কি করব, এটাকে ডুপ্লিকেট করব 2 3 4। ওকে, এবার এটাকে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম। আচ্ছা, এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে? আপনি যদি এখনও ভিডিওতে কমেন্ট না করে থাকেন প্লিজ কমেন্ট করে জানান যে আপনার কাছে কেমন লাগছে। এবং আপনি যদি প্রজেক্ট সেকশন পর্যন্ত চলে আসেন, মানে এতটুকু পর্যন্ত, তাহলে কমেন্টের মধ্যে লিখবেন যে এক্সাইটিং প্রজেক্টস, তাহলে আমি বুঝবো যে আপনি ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখেছেন। আচ্ছা, এবার আমরা এখানে আসি। এবার আমাদের কাজ হচ্ছে জাস্ট ইমেজটাকে চেঞ্জ করা। অবশ্যই আপনার ওয়েবসাইটে আপনি যখন ইমেজ আপলোড করবেন চেষ্টা করবেন আপনার ইমেজগুলো যাতে অপটিমাইজড হয়। হ্যাঁ, তো মানে যেন তেন ইমেজ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, জাস্ট স্ক্রিনশট নিয়ে আমি যেরকম দিয়েছি এরকম দিবেন না, ইমেজ অপটিমাইজ করবেন। ইমেজ কীভাবে অপটিমাইজ করবেন এই টপিকে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। সেটা দেখে নিলে ইমেজ অপটিমাইজেশনটা আপনি শিখে ফেলবেন। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রজেক্টের নামগুলা এখানে সেট আপ করবেন। যেমন একটা হচ্ছে আপশিফট ওয়ার্ডপ্রেস, তো কোনটা আপশিফট, এই যে এটা আপশিফট। তো আমরা এটাতে প্রেস করে কন্টেন্টে গেলে আপনি দেখেন এখান থেকে আমরা জাস্ট নামটা চেঞ্জ করে দিতে পারি। পরেরটা হচ্ছে টেকউইক্স, টেকনোলজি সলিউশনস। তো আপনি নিজের প্রজেক্ট বানাবেন এবং নিজের প্রজেক্টের স্ক্রিনশট দিবেন। হ্যাঁ, অন্যের প্রজেক্টের স্ক্রিনশট অবশ্যই এখানে দিবেন না। আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি যে আপনার প্রজেক্টগুলোর প্রেজেন্টেশনটা যাতে অনেক সুন্দর হয়, ক্লায়েন্ট যাতে আপনার ওয়েবসাইটে ঢোকার পরে সে যখন আপনার প্রেজেন্টেশনটা দেখবে সে তখনই যাতে আপনার ব্যাপারে একটা পজিটিভ ইম্প্যাক্ট হয়ে যায় যে হ্যাঁ এই ছেলেটার সাথে আমি কাজ করতে চাই, বা এই মানুষটার সাথে আমি কাজ করতে চাই, বা এই মেয়েটার সাথে আমি কাজ করতে চাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি এমনভাবে আপনার প্রজেক্টটাকে প্রেজেন্ট করবেন যাতে সেটা সুন্দর হয়। তো এখন দেখেন আমরা কিন্তু প্রজেক্ট পেজ তৈরি করে ফেলেছি। এখন ক্লায়েন্টরা যখন এখানে আসলো এতটুকু পর্যন্ত, আসার পরে সে কী করবে, ডেফিনেটলি ভিউ প্রজেক্ট করতে চাইবে। আচ্ছা, এখানে হোভারের মধ্যে বা ঠিক আছে, সমস্যা নেই, আপনি এটার কালার তো চেঞ্জ করতেই পারবেন, তাই না? এখন ক্লায়েন্ট যখন আপনার এই প্রজেক্টটা দেখতে চাইবে তখন সে কীভাবে দেখবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাব এবং আমরা পেজে যাব, পেজ থেকে অ্যাড নিউ পেজে যাব। এখানে আমাকে একটা
পপ আপ দিছে, পপ আপ আমরা চাই না, অ্যাড নিউ পেজ। এবার এখানে এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টের নাম কি, সেম নামে আপনি হচ্ছে একটা পেজ তৈরি করবেন। ওকে, পেজ হইল। এবার এটার ক্ষেত্রেও আমরা টেমপ্লেট হিসাবে এলিমেন্টর ফ্লুইড দিব, তাহলে আমাদের অনেক অপরচুনিটি থাকবে আমাদের মতো করে এটাকে অপটিমাইজ করার। এরপর আমি এটাকে পেজটাকে পাবলিশ করে দিলাম। এবার ভিউ পেজে আপনি যদি প্রেস করেন, দেখেন এটা লিঙ্কটা এরকম, তাই না? এই লিঙ্কটাকে আপনি কপি করবেন, কপি করে এই লিঙ্কটাকে আপনার হচ্ছে এখানে এসে এই যে বাটনের মধ্যে, এই লিঙ্কের মধ্যে এটাকে দিয়ে দিবেন। ওকে, দিয়ে এবার আমি এটাকে পাবলিশ করে দিলাম। তাহলে ক্লায়েন্ট এই বাটনে প্রেস করলে তাকে কিন্তু এই পেজে নিয়ে যাবে। আমরা যে পেজটা এখন বানিয়েছি সেই পেজটা কই, আচ্ছা আমরা এখানে পেস্ট করি, তাকে কিন্তু তখন এই পেজে নিয়ে আসবে। এবার আমরা এই পেজটাকে এডিট করি, আমি একটা পেজ এডিট করে দেখাই, ডেফিনেটলি বাকিগুলো আপনারা নিজেরাই করতে পারবেন, তাই না? তো এডিট উইথ এলিমেন্টরে আমরা প্রেস করলাম, এডিট পেজে যাই, এডিট উইথ এলিমেন্টরে যাই। ওকে, আপনি যখন প্রজেক্টের জন্য পেজ বানাবেন তখন পেজটাকে দুইটা সেকশনে ভাগ করবেন। লেফট সাইডে আপনার সব কন্টেন্ট থাকবেন, রাইট সাইডে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দিবেন। এটা করার জন্য আপনি প্লাস, ফ্লেক্স বক্স এবং এরকম একটা টেমপ্লেট চুজ করবেন, মানে এরকম আর কি, এরকম। তো এই যে এটাকে আপনি আপনার পছন্দ মতো আপনি লেফট সাইড বা রাইট সাইড দুই সাইডেই রাখতে পারেন। আমার কাছে মানে আমার পার্সোনালি আর কি এভাবে ভালো লাগে। এবার এখানে আপনি কি কি জিনিস সেট আপ করবেন, এটার জন্য আপনি এখানে, আমি জানি না টার্বো অ্যাডভান্সে কী কী অ্যাড অন আছে, আমরা একটু চেক করে দেখতে পারি। এমন কিছু যেমন ধরেন আইকন লিস্ট, আমার মনে হয় আইকন লিস্টটা আমাকে ট্রাই করতে পারি। আইকন লিস্টের মধ্যে আইকন নাই কেন? ও আচ্ছা, এখানে টাইপ হিসাবে আপনাকে আইকন দিতে হবে, তাহলে আইকন আসবে। ওকে, এই আইকন লিস্ট আপনার এলিমেন্টরের নিজস্বভাবেও আছে। এবার আপনাকে এখানে কিছু ইনফরমেশান দিতে হবে। প্রথমত এই যে প্রজেক্টটা, ও আচ্ছা আমরা উল্টা কাজ করছি, আগে আমরা টাইটেল এখানে হেডিংটা সেট আপ করে দিই। হেডিংয়ের মধ্যে আমাদের প্রজেক্টের যে নামটা সেটা আমরা দিব। আমাদের প্রজেক্টের নাম কি ছিল? এটা। তো আমরা আগে নামটা কপি করে নিই। হ্যাঁ, এখানে নামটাকে আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা এটা H2 থাকুক, স্টাইলে যাব, টেক্সট অ্যালাইনটা লেফট অ্যালাইন্ড হবে, টাইপোগ্রাফিটা সেকেন্ডারি হবে, ফন্ট সাইজটা 35 পিক্সেল হোক, সমস্যা নেই, এটা এরকম থাকলো। এরপর এই যে আপনি টাইটেল দিলেন, টাইটেল দেওয়ার পরে আপনি প্লাসে যায় একটা ইমেজ এখানে দিয়ে দিবেন, এবং ইমেজ হিসাবে আপনি হচ্ছে এই যে ইমেজটাই দিবেন। তবে এখানে আমাদের এই ইমেজটা তো লো রেজুলেশন, আপনি এখানে অবশ্যই একটা হাই রেজুলেশনের ইমেজ দিবেন। হাই রেজুলেশনের ইমেজ দেখেন যে এখানে অনেক বড় করে একটা ইমেজ দেওয়া আছে, এবং আপনি এখানে প্রেস করলে এই ইমেজটা দেখতে পারবেন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন ওখানে আপনি যেটা করবেন, আপনার ওয়েবসাইটের একটা স্ক্রিনশট আপনি নেবেন, হোম পেজের। ধরেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা, এটা আপনার প্রজেক্ট ওয়েবসাইট মনে করেন। সেক্ষেত্রে আপনি আপনার ক্রোমের মধ্যে এই যে অসাম স্ক্রিনশট রেকর্ডার অ্যান্ড স্ক্রিনশট, এই এক্সটেনশনটা ইউজ করতে পারেন। আমি যদি প্লাসের থেকে এক্সটেনশন প্যালেটে চলে যাই, ম্যানেজ এক্সটেনশনে যাই, এই যে দেখেন এটা অসাম স্ক্রিনশট রেকর্ডার স্ক্রিন, এটাকে আপনি ইনস্টল করবেন। এই স্ক্রিনশটটা ইনস্টল করলে আপনি জাস্ট স্ক্রিনশট একটা প্রেস করবেন এবং ডেস্কটপে প্রেস করবেন, না আমরা রেকর্ড করব না, আমরা ক্যাপচার করব, ফুল পেজে প্রেস করবেন, তাহলে সে কি করবে, আপনার এই ফুল পেজটার একটা স্ক্রিনশট আপনাকে নিয়ে দিবে। দিল। এরপর আপনি যেটা করবেন, এটাকে আপনি সেভ করবেন, তাই তো? তো আমরা কি করব, ডান এই বাটনে প্রেস করব। তো ডান বাটনে প্রেস করে এখানে আপনি গট ইট দিতে পারেন, সমস্যা নেই। আমরা কি করব, এটাকে ডাউনলোড করব, যে কারণে আমি ডাউনলোড বাটনে প্রেস করব। তো অ্যালাউ দিলাম। এবার আমরা ডাউনলোড ফোল্ডারে না করে আমরা ডেস্কটপ ফোল্ডারে এটাকে সেভ করি। তো এটা কিন্তু একটা হাই রেজুলেশনের ইমেজ, তাই না? আমাদের ওয়েবসাইটে অপটিমাইজেশনের জন্য এত হাই রেজুলেশনের ইমেজ আমরা দিব না। আচ্ছা, একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে আমরা যে পেজে কাজ করছি সেই পেজ গেল কই, হারাই গেছে কেন? ও আচ্ছা, এটা। তো এটাকে আমরা এখানে বসাই দিই। তো এখানে আপনি একটা জিনিস একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা যদি একটু লাইট স্পিড স্ক্রিনশটটা ওপেন করি, বা ওইটা না করলেও হয়তো আমরা একটু দেখতে পারি যে এখান থেকে এখানে আসলে উইড কতটুকু। দেখেন এখান থেকে এখানে উইড হচ্ছে সর্বোচ্চ 850-এর মতো। তো আমরা এটাকে স্ক্রিনশট আকারে সেভ হয়েছে, সমস্যা নেই, 850। ফটোশপ ওপেন করি এবং আমরা হচ্ছে আমাদের ফাইল থেকে ওপেনে যাব এবং ডেস্কটপে আমাদের যে ইমেজটা আছে স্ক্রিনশট, এই স্ক্রিনশটটাকে আমরা নিলাম। নেওয়ার পর এটাকে আমরা কন্ট্রোল অল্টার শিফট এস করে সেভ করব, কিন্তু আমরা এটার উইড দিব কত, 850। পিএনজি আকারে সেভ করলে ইমেজের সাইজ অনেক বেশি হবে, দেখেন 2.86 মেগাবাইট, আপনার ওয়েবসাইটের লোডিং টাইম অনেক বেড়ে যাবে। কিন্তু জেপিজি আকারে দিলে অলরেডি দেখেন ইমেজের সাইজ অনেক কমে গেছে। এবার উইডটা আমাদের এত বড় দরকার নেই, আমাদের দরকার 850 পিক্সেল, আমরা 850 পিক্সেল রাখবো। এবার দেখেন এটা সাইজ আরও কমে গেছে, 260। এবার আমি এটাকে সেভ করলাম, কোথায়, ডেস্কটপেই সেভ করি।
আচ্ছা ক্যান্সেল দিয়ে আবার এটাকে আমরা সেভ করি, এটার সেম নাম হয়েছে এই জন্য, তো আমরা এটাকে দিলাম হচ্ছে এখানে শেষে এসে আমরা জাস্ট এই নামটুকু রাখি। হ্যাঁ, এভাবে এটাকে আমরা সেভ করলাম। তো এই ইমেজটা যখন আমাদের সেভ হয়ে গেল, এবার আমরা চলে যাব হচ্ছে অপটিমাইজিলাতে। অপটিমাইজিলা অনলাইন ইমেজ কম্প্রেসার, এখানে আসলে আপনার ইমেজের সাইজ আরও ছোট হবে। দেখেন আমাদের ইমেজটা একটু আগে ছিল কত, 268 কিলোবাইট। আমরা যদি এটাকে এখানে আপলোড করি, এটা একটা ফ্রি ওয়েবসাইট ইমেজ কম্প্রেসার, দেখেন আরও 11% ইমেজের সাইজ কমেছে। তো আপনার ইমেজটা যত বেশি অপটিমাইজড হবে আপনার ওয়েবসাইট তত দ্রুত লোড করবে। হ্যাঁ, তো আমরা চুজ ইমেজে যাব, আপলোড ফাইলে যাব এবং এখান থেকে আমরা ডাউনলোড ফোল্ডারে যাব এবং আমরা এই যে ইমেজটাকে এবার আপলোড করব। তাহলে আমাদের ইমেজটা অনেক সুন্দরভাবে আপলোড হলো। তো এবার আমরা এখানে এটাকে নিয়ে আসলাম। এবার এটার আমরা হচ্ছে যে স্টাইলেই যাই, এটার অ্যালাইনমেন্টটাকে আমরা লেফট অ্যালাইন করে দিই। কন্টেন্টে গিয়ে আমরা ইমেজটাকে ফুল সাইজ করে দেব। আচ্ছা, তো ফুল সাইজ করার পরেও এটা ফুল স্ক্রিন পায় নাই, এটা খুবই উইয়ার্ড, কেন পেল না? আমাদের একটু দেখা লাগতো। আমরা মনে হয় এখানে আপলোড করার সময় কিছু কি ঝামেলা করেছি না আমাদের? ও আচ্ছা, আমরা উইডটা মানে পরের বার স্ক্রিনশট নেওয়ার সময় আমরা 599 নিয়েছি। তো আমি বুঝতে পারছি যে আপনি এটা পারবেন, তাই না? এটা আমরা জাস্ট একটু চেঞ্জ করে দিতে হবে উইড। এবার আমরা এখানে আসলাম, তাহলে দেখেন আমরা ইমেজের টাইটেলও দিয়েছি, ইমেজের একটা স্ক্রিনশটও দিয়েছি, মানে আমাদের লাইভ ওয়েবসাইটটা কেমন হবে সেটার একটা স্ক্রিনশট আমরা দিয়েছি। এরপর আপনি এখানে যাবেন, এখানে যাওয়ার পরে আপনি প্রথমে এখানে আপনি আইকনের এখানে গিয়ে কি টেকনোলজি আপনি ব্যবহার করেছেন, যে কারণে আমরা এখানে গিয়ার এরকম একটা আইকন দিয়ে দিতে পারি, বা ACT সেটিং না গিয়ার GEA কগ মূলত, তাই না? হ্যাঁ, এরকম একটা আইকন আমরা নিলাম। তারপর আমরা এই যে ওয়ানের পরিবর্তে আমরা লিখব হচ্ছে টেকনোলজি বা টুলস। ওকে, তো টুলসের এখানে গিয়ে আপনি যদি মনে করেন এটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানান, সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন যে আমি ফিগমা টু ওয়ার্ডপ্রেস, যদি আপনি এরকম কাজ করে থাকেন। আমি বোঝাতে চাচ্ছি আপনি ওয়েবসাইটটা যেভাবে বানিয়েছেন সেটা আপনি এখানে দিবেন। আপনি যদি ফিগমা টু ওয়ার্ডপ্রেস করেন, ফিগমা টু ওয়ার্ডপ্রেস। আপনি যদি ডিজাইনার হন, আপনি বলতে পারেন যে ফিগমা ডিজাইন। আপনি যদি ডেভেলপার হন, আপনি বলতে পারেন যে ফিগমা টু রিয়্যাক্ট বা ফিগমা টু লারাভেল। এরকম আপনি যেটা করেছেন সেটাই আপনি এখানে বলবেন। আচ্ছা, এরপরে এখানে আপনি লিঙ্ক দিতে পারেন, আমাদের এটা লিঙ্ক দরকার নেই, তাই না? এবার 2, তো আমার মনে হয় 2 এবং 3 এভাবে দরকার নেই, আমরা এটাকে ডুপ্লিকেট করি, তাই না? তাহলে আমাদের হচ্ছে পরেরগুলোর জন্য আইকন আর আলাদা করে খোঁজা লাগবে না। এবার পরেরটা, এবার আমরা দিব টাইম। তো ওয়াচ, হ্যাঁ স্টপ ওয়াচ, এরকম একটা আইকন আমরা দিই। এবার স্টপ ওয়াচের এখানে গিয়ে আমরা এখানে এবার বলবো কি টাইম, কতটুকু টাইম লেগেছে এই প্রজেক্টটা করতে। এই যে ফিগমা টু ওয়ার্ডপ্রেস আমরা বললাম এটা করতে কতটুকু সময় লেগেছে, আপনি বলবেন ধরেন আপনার 2 সপ্তাহ লেগেছে, আপনি বলবেন যে 2 উইকস। এখানে রিয়েলিস্টিক টাইম দিবেন। হ্যাঁ, আপনি নিজেকে ওভার স্মার্ট বোঝানোর জন্য বেশি তাড়াহুড়া বা অল্প সময় বেশি সময় দিবেন না। ক্লায়েন্ট আপনার সম্পর্কে জানতে চায়, সে কারণে আপনি এটাকে এভাবে দিবেন। তো আপনি ধরেন দিলেন টুলস, আপনি কী কী টুল ব্যবহার করেছেন, টাইমস। এরপর আপনি আবার প্লাস দিলেন, প্লাস বাটনে প্রেস করে, বা প্লাস না আপনি এটাকে ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট করার পরে আপনি এখানে দিতে পারেন আবার একটা আইকন। এখান থেকে আপনি ধরেন একটা ল্যাপটপ, এরকম একটা আইকন দেন বা এরকম কোড। এবার আপনি এখানে দিতে পারেন হচ্ছে, আমার মনে হয় এখানে আমরা দিতে পারি স্কিল। ওকে, আর এটার মধ্যে আমরা দিতে পারি হচ্ছে টুল। এখানে এসে আপনি বলতে পারেন আপনি কি কি টুল ব্যবহার করেছেন। যেমন আপনি ব্যবহার করেছেন ফিগমা, উদাহরণ দিচ্ছি। আপনি ব্যবহার করেছেন HTML CSS। আসলে HTML CSS দেওয়ার দরকার নেই, আপনি সরাসরি জাভাস্ক্রিপ্ট দিতে পারেন, জাভা SCRIPT PHP ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, তারপরে দিতে পারেন গিট, এগুলো আপনি ব্যবহার করেছেন তো আপনি এগুলো দিতে পারেন। তো গিট দেওয়ার কারণে দেখেন এটা এক লাইন নিচে নেমে গেছে, তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, এটাকে জাস্ট JS বলে দিতে পারেন। ওকে, দেখেন এরকম হলো। হ্যাঁ, তো এরকম বেসিক ইনফরমেশনগুলো মানে আপনি আপনার প্রজেক্টে কাজ করার সময় কি কি ব্যবহার করেছেন। এবং আপনি যদি এখানে যান, এখানে গেলে আপনি এখান থেকে আরও ইনফরমেশন দেখতে পারেন, যে বা এই যে ইনফরমেশনটা আপনি এখান থেকে কপি করে নেন। দেখেন প্রজেক্ট কিভাবে প্রেজেন্ট করতে হয় আপনি এগুলো এলিমেন্টর থেকে শিখবেন। মানে
থিম ফরেস্ট থেকে শিখবেন। দেখেন ওরা খুব সুন্দর করে যে ইমেজ দিয়েছে, তারপরে আরও ইনফরমেশন দিয়েছে। তো আমরা এখান থেকে আরও কিছু ইনফরমেশন নিব এখানেই। এবার আমরা এখানে আসলাম, আসার পরে আমরা আবার প্লাসে যাই, প্লাসের থেকে আমরা টেক্সট এডিটরটাকে ড্রাগ করে এনে এখানে দিয়ে আমরা এখানে টেক্সটটা যেটা কপি করেছি সেটা আমরা দিয়ে দিই। ওকে, এবার এখানে গেলে আপনি আরও কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছেন, যেমন এখানে যেমন হচ্ছে যে এটা ওয়ার্ডপ্রেস কম্প্যাটিবিলিটি। হ্যাঁ, তো আপনি ওয়ার্ডপ্রেস কম্প্যাটিবিলিটি 6.4.1 আপনি এটা পুরোটাই, তো আমরা এটা পুরোটাকে কপি করে নিই এখান থেকে। এবং এখানে যাওয়ার পরে আপনি আপনার এই যে থিমের এখানে আপনি যত বেশি ইনফরমেশন দিবেন আপনার ক্লায়েন্ট আপনার ব্যাপারে ইমপ্রেস হওয়ার সম্ভাবনা তত বেশি, তাই না? তো আমরা এখানে এখন সার্চ করবো WORD ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেসের এই লোগোটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এবং এখানে এসে আপনি বলে দিতে পারেন যে এটা ওয়ার্ডপ্রেসের এটার সাথে কম্পিটেবল। তারপর আমাদের এই উইন্ডো দুইটা লাগবে না, এটাও লাগবে না। এবার আপনি দেখেন এখানে হচ্ছে কমার্স সাপোর্টেড, এটাও আপনি দিয়ে দিতে পারেন, তাই না? এগুলো কিন্তু ফিচার। তো এখানে আসলাম, আসার পরে আমরা এটাকে ডুপ্লিকেট করি, এবং এখানে আইকনের জন্য আপনি দেখেন এখানে কিন্তু কমার্স আইকন খুব সম্ভবত নাই। হ্যাঁ, কিন্তু আমরা যদি দেই শপ, তাহলে শপ আইকন আপনি পাবেন। তো আপনি একটা শপিং আইকন দিয়ে দিতে পারেন, তাহলে বোঝা যাবে যে আপনার ওয়েবসাইটটা শপিং আইকন সাপোর্ট করে, মানে কমার্স সাপোর্টেড। এই যে, তো এটা আপনি দিলেন। তারপর আরেকটা দিতে পারি আমরা, আই থিঙ্ক আপনি আইডিয়াটা বুঝতে পারছেন, যে টাইপোগ্রাফিক যে ডাইনামিক কালার কম্প্যাটিবিলিটি এটা আপনি দিতে পারেন, বা লাইফ টাইম সাপোর্ট এটা আপনি দিতে পারেন, তাই না? তো এরকম অনেক জিনিসপত্র আপনি এখানে সেট আপ করে দিতে পারেন। আচ্ছা, তো এখানে আমরা দিলাম ডাইনামিক কালার, তো এখানে আমরা হচ্ছে কালার লিখি, কালার নাই, PAL, এই যে প্যালেট, হ্যাঁ দিলাম। তো দেখেন আমরা এখানে এই যে থিমটা, এই থিমের মধ্যে কি কি ফিচার আছে সেগুলোও আমরা এখানে বলে দিলাম। এই কাজটা করতে কত সময় লেগেছে, আমার কি স্কিল আছে, কি টুল ব্যবহার করেছি, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে যেহেতু বানিয়েছি সেটা কোনটা সাপোর্ট করে, লেটেস্ট ভার্সন, লেটেস্ট ওয়ার্ডপ্রেস, এটা কমার্স সাপোর্ট করে, ডাইনামিক কালার কম্প্যাটিবিলিটি, এগুলো সব যখন আপনি বলে দিবেন তখন ক্লায়েন্ট কিন্তু আপনার ব্যাপারে অনেক কনফিডেন্ট ফিল করবে। তো এবার আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে লিস্ট আইটেম, এটার ক্ষেত্রে হচ্ছে যে টেক্সটের কালার এটা অবশ্যই যেটা আছে এটা থাকবে, কিন্তু আমরা জাস্ট টেক্সটটাকে আমাদের যে ফন্ট আছে সেই ফন্টে কনভার্ট করে নিব। এর বাইরে আমরা এখানে আর তেমন কিছু করব না, আমরা জাস্ট হচ্ছে আইকনের স্টাইলিংটা করব। আমরা এখানে আইকন আপনি একটু দেখেন, আইকনের কালার আমরা দিব প্রাইমারি কালার। ওকে, তাহলে এটা দেখতে একটু ভালো লাগবে। এবং আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আই থিঙ্ক আই ডোন্ট নিড এনিথিং মোর। আমরা এবার যেটা লাস্ট কাজ করব সেটা হচ্ছে আমরা এখানে একটা প্লাস বাটনে প্রেস করে আমরা এখানে একটা বাটন দিয়ে দেব। এই বাটনের মধ্যে আমরা দিব কি, ভিউ লাইভ প্রজেক্ট। ওকে, ভিউ লাইভ প্রজেক্ট, এবং এখানে আপনি অবশ্যই আপনার যে লাইভ প্রজেক্ট আছে সেটার লিঙ্কটা আপনি দিয়ে দিবেন। এরপর আমরা যাব অ্যাডভান্সে, এবং এখানে গিয়ে আমরা টপে যাই, এটার সাইজ করে দিব, ধরেন টপ 25 করে দিই, যাতে করে একটু স্পেসিং থাকে এই দুইটার মধ্যে। এবং আমরা এবার প্লাসে প্রেস করব, এবং এখান থেকে একটা হেডিং দিব উপরে, যেখানে আমি দিব যে কি ফিচার, KEY, কি ফিচার। ওকে, কি ফিচার্স। এবং এটার ফন্ট সাইজটাকে আমরা একটু ধরেন প্রাইমারি করে ফন্ট সাইজটাকে 25 করে দিই, প্লাস, আই থিঙ্ক এনাফ। তো দেখেন এবার আমি এটাকে পাবলিশ করলাম। এবার ইউজার আপনার ওয়েবসাইটে আসলো, ওয়েবসাইটে আসার পর সে আপনার ব্যাপারে প্রথমে সে আপনার ওয়েবসাইটে আসলো, আসার পরে সে দেখলো যে আপনার নাম, আপনার ছবি দেখলো, তার একটু কনফিডেন্ট হলো, সে একটু স্ক্রল ডাউন করে এখানে আসলো, আসার পরে সে দেখলো আপনার সম্পর্কে কিছু ইনফরমেশান, আপনি কাজ করছেন, আপনার কিছু প্রজেক্টের ইনফরমেশান, এবং আপনার সম্পর্কে সে আরেকটু জানলো, আপনার উপর তার ইন্টারেস্ট আরেকটু বাড়লো। সে স্ক্রল ডাউন করে আরেকটু নিচে গেল, সে দেখলো যে আপনি কী কী সার্ভিস অফার করেন, আপনার সার্ভিসগুলো সম্পর্কে দেখার পরে তার ইন্টারেস্ট আরও বাড়লো। বাড়ার পর সে এখন ভাবলো যে হয়তো আপনার সাথে কাজ করা যায়, এবং সে মনে মনে ভাবলো যে সে তো এই জিনিস জানে, কিন্তু তার কী কী প্রজেক্ট আছে। তো এটা করার জন্য সে আরেকটু স্ক্রল ডাউন করলো, করার পরে সেখানে আসার পরে আপনার এই প্রজেক্টগুলো সে দেখলো। দেখার পরে সে যখন আপনার প্রজেক্টের প্রেজেন্টেশনটা দেখলো, আরে এটা তো অনেক সুন্দর, এরপরে সে চিন্তা করবে যে আরে প্রজেক্ট আছে, দেখি ভিউ প্রজেক্ট আছে, আমি একটু ক্লিক করে দেখি কেমন। সেখানে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে তাকে একটা প্রজেক্ট পেজে নিয়ে আসবে। এখানে আসার পরে সে এতক্ষণ তো জাস্ট প্রজেক্টের নাম এবং ছোট্ট একটা স্ক্রিনশট দেখেছে, দেখেই তার ইন্টারেস্ট হয়েছে। এখানে আসার পরে সে কী ফিচার দেখেছে, যে আপনি কী কী কাজ করেছেন, সব ইনফরমেশান সে এখানে দেখেছে। এখানে ক্লিক করে সে লাইভ প্রজেক্টটা, মানে এই লাইভ প্রজেক্টটা সে দেখতে পারবে।
এই প্রজেক্টে আপনি কি কাজ করেছেন, মানে আপনার কেস স্টাডিটা আপনি এখানে শেয়ার করেছেন, একটা স্ক্রিনশট দিয়েছেন। এই যে আপনি এখানে একটা স্ক্রিনশট দিলেন না, এরপরে লাইভ প্রজেক্টে যাওয়ার পরে সে যখন সেম ওয়েবসাইটটা দেখবে আপনার ব্যাপারে, তার কিন্তু ট্রাস্ট অনেক বেড়ে যাবে এবং তখন তার আপনাকে হায়ার করার সম্ভাবনা অনেক 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 গুণে বেড়ে যাবে। এজন্য আপনি যদি এভাবে প্ল্যান করে কাজ করেন, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বাড়বে। এবং ফাইবারে আপনি যখন গিগ বানান, সেখানে আপনি যেরকম ইনফরমেশান দেন, এই ইনফরমেশানগুলো দিয়ে আপনি যদি আপনার পেজগুলোকে, প্রজেক্ট পেজগুলোকে বা প্রোডাক্ট পেজগুলোকে যদি আপনি রেডি করেন, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যাবে। তো আমরা আবার একটু চ্যাটজিপিটিতে যাই এবং দেখি এরপরে আমাদের হচ্ছে অ্যাচিভমেন্ট, স্কিলস, টেস্টিমোনিয়াল, কন্ট্যাক্ট এগুলো আছে। তো আমরা এখন হচ্ছে টেস্টিমোনিয়াল আর কন্ট্যাক্ট এই দুইটা সেকশন এখানে সেট আপ করবো। আমি আশা করছি যে অলরেডি আপনার মাথার মধ্যে অনেক আইডিয়া চলে আসছে এবং ভিডিওটা আপনার কাছে অবশ্যই হেল্পফুল হওয়ার কথা। তারপরও আপনি কি ভাবছেন সেটা আপনি আমাকে জানাতে পারেন। হ্যাঁ, তো আমরা এখন হচ্ছে এখানে দিব হচ্ছে টেস্টিমোনিয়ালস। আমি এটাকে কপি করব। ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হচ্ছে কিনা সেটা আমাকে জানাতে পারেন। তো আমরা টেস্টিমোনিয়ালের এখানে পেস্ট করব। তাহলে মাই টেস্টিমোনিয়াল এখানে আসলাম। এবার এই যে এই সেকশনটা আছে না, এই সেকশনের অ্যাডভান্সে যাই আমরা। অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে প্যাডিং আমরা প্রথমে দিব 15। কেন? কারণ লেফট রাইট এলিমেন্টরের বাই ডিফল্ট 15 থাকে এবং টপ অ্যান্ড বটম আমরা এবার করে দিব 60, বটমেও করে দিব 60। তাহলে আমার একটা স্পেসিং এখানে পেয়ে গেলাম। এবার আমি এই এরিয়াটাকে একবার ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করলে এটা এখানে আসলো, এটাকে ড্রাগ করে আমি নিচে দিয়ে দিলাম। এবার প্লাসে প্রেস করব এবং টার্বো অ্যাড-অনের এখানে আপনি টেস্টিমোনিয়ালের জন্য অনেক সুন্দর একটা এরিয়া পাবেন। আপনি এখানে সার্চ করলেই পাবেন আমরা কোথায় আছি। টার্বো অ্যাড-অনস, এখানে আপনি যদি লেখেন TES, এই যে টেস্টিমোনিয়াল টার্বো অ্যাড-অন স্লাইডার, আপনি এটা ব্যবহার করতে পারেন। এটা খুবই সুন্দর। দেখেন এখানে আপনি যদি ডুপ্লিকেট করেন 3টা 4টা, ধরেন ডুপ্লিকেট, আবার ডুপ্লিকেট, আবার ডুপ্লিকেট, তাহলে কি হবে, ক্লায়েন্টের ইনফরমেশানগুলো আপনি এখানে দেখাতে পারবেন। তো আমরা এখানে যদি এখন স্টাইলে যাই, এখানে টেমপ্লেট আছে, টেমপ্লেট 2 হচ্ছে এরকম এবং এটা বেশি স্মার্ট আমার কাছে মনে হয়। আমরা এখানে যাব এবং আমরা এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটাকে ড্রাগ করে এটার ভিতরে দিয়ে দিব, অথবা এত কিছু এত প্যারা নেওয়ার দরকার নেই। টেস্টিমোনিয়াল না, আচ্ছা এটা উপরে চলে গেছে, এটাকে আমরা কেটে দিই। এটা এখান থেকে এই যে টার্বো অ্যাড-অনস, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এটার ভিতরে আমরা একটা কন্টেইনার দিই। বেসিকের মধ্যে লেআউটের এখানে কন্টেইনার, তো কন্টেইনার আমরা দিলাম, এই যে কন্টেইনার দিলাম। এবার এটাকে আমরা ডুপ্লিকেট করি 3টা, তারপর টার্বো অ্যাড-অনটাকে আমরা মাঝখানেরটার ভিতরে দিয়ে দিব। মাঝখানে যেটা আছে এটার ভিতরে, আচ্ছা টার্বো অ্যাড-অন নিজেই একটা কন্টেইনারের মতো বিহেভ করে, যে কারণে না, হ্যাঁ ঠিক আছে, এটাকে এখন আমরা মাঝখানে দিতে পেরেছি। এবারে যে সাইডে যেটা আছে এটার এই পার্সেন্টেজ, এটাকে আমরা করে দিলাম 20%, আর লাস্টে যেটা আছে এটাকেও আমরা করে দিতে পারি 20%। তাহলে দেখেন এখন কিন্তু আমাদের টেস্টিমোনিয়াল এরিয়াটা সেন্টারে চলে আসছে এবং আপনার ক্লায়েন্টের সাথে আপনি যদি কাজ করে থাকেন সেই টেস্টিমোনিয়ালগুলো আপনি এখানে দেখাবেন। চেষ্টা করবেন আপনার ওয়েবসাইটে, চেষ্টা করবেন না, অবশ্যই আপনার ওয়েবসাইটে আপনি অথেন্টিক থাকবেন। আপনি এখানে ফেক জিনিসপত্র যতটুকু সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমাদের কাজ শেষ। এবার আমরা প্লাস বাটনে প্রেস করব এবং আমরা একটা কাজ করি, আমরা দেখি টার্বো অ্যাড-অনের কোনো কন্ট্যাক্ট সেকশন আছে কি না, থাকা উচিত। কন্ট্যাক্ট সেকশন কয়েকটাই আছে, আমরা এই সেকশনটা নেই, কারণ অবশ্যই আমাদের ওয়েবসাইটে একটা ফর্ম থাকা উচিত। তো এটা মোটামুটি সুন্দর। আচ্ছা বুঝলাম না, একটা করে দিলে 3টা করে আসে, হ্যাভি তো। এটা এবার আওয়ার নিউজ আমরা এখানে দিব হচ্ছে কানেক্ট, CONNECT, কানেক্ট। তারপরে কিপ ইন টাচ উইথ আওয়ার প্রফেশনাল, আমি দিব কিপ ইন টাচ উইথ মি। এরপর লরেম আইসপাম টেক্সটের মধ্যে আপনি কিছু টেক্সট দিতে পারেন। আমরা একটু দেখি চ্যাটজিপিটি যদি আমাদেরকে কোনো টেক্সট দিয়ে থাকে, কোনো টেক্সট দেয় নাই। আচ্ছা, তারপর আপনি এখানে আপনার মতো টেক্সট দিবেন, আপনার ইনফরমেশনগুলো আপনি এখানে দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস আপনি এগুলো দিবেন। আর এই যে ইমেজ আছে, এটার এই যে ইমেজটা, আমরা এটাকে এখানে ইমেজ রাখবো না, আমরা এখানে আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম রাখবো। তো সেই জন্য আমরা এখানে যাব আমরা এখান থেকে এটাকে এক্সিট করি। আপনি ডেফিনেটলি বুঝতে পারছেন যে প্রজেক্ট পেজটা আপনি কীভাবে বানাবেন। আজকের ভিডিও থেকে আপনি যদি একটা সিম্পল টপিক আপনি শিখতে চান বা একটা সিম্পল টপিক আপনি ব্যবহার করতে চান, আমি আপনাকে রিকমেন্ড করব এটা এই যে প্রজেক্ট পেজ বানানোর
ট্রিক্সটা অ্যাপ্লাই করার জন্য। তো আমরা কন্ট্যাক্ট C1TA কন্ট্যাক্ট ফর্ম 7। তো আপনি কোন টাইপের কন্ট্যাক্ট ফর্ম ব্যবহার করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আপনি যদি চান যে আমাকে যখনই ক্লায়েন্ট মেইল করবে বা কোনো কেউ যখন এসে আমার কন্ট্যাক্ট ফর্মটা ফিল আপ করবে, এই মেইলটা সরাসরি আমার মেইলে চলে যাবে, কনফিগার করবেন কন্ট্যাক্ট ফর্ম 7। আপনি যদি চান যে কেউ যখন মেইল করবে মেইলটা আমার ড্যাশবোর্ডে চলে আসবে, আপনি ব্যবহার করতে পারেন বিট ফর্ম। বিট ফর্মের উপর আমার চ্যানেলে ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আজকে আমরা ওইদিকে যাচ্ছি না, আমি কন্ট্যাক্ট ফর্ম 7টা সেট আপ করে নিই। কন্ট্যাক্ট ফর্ম সেট আপ করলে একটা সমস্যা, সেটা হচ্ছে যে এটা নিজের মতো স্টাইল করতে গেলে একটু কাস্টম কোড লেখা লাগে, এটা একটু প্যারা আর কি। কিন্তু কন্ট্যাক্ট ফর্ম ভালো। কন্ট্যাক্ট ফর্ম সেট আপ করলে যে দেখেন কন্ট্যাক্ট নামে একটা মেনু চলে আসবে, আপনি এখান থেকে কন্ট্যাক্ট ফর্মে গেলে কন্ট্যাক্ট ফর্ম আপনার জন্য বেসিক একটা কন্ট্যাক্ট ফর্ম দিয়ে দিবে এবং আরও কন্ট্যাক্ট ফর্ম নিজে থেকে বানাতে পারবেন। আপনি যদি মনে করেন কন্ট্যাক্ট ফর্মের উপর আমার একটা ভিডিও বানানো উচিত, কমেন্টে জানান, আমি জাস্ট কন্ট্যাক্ট ফর্ম 7কে ফিচার করে একটা ভিডিও বানিয়ে দিব। তো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্মের যে শর্ট কোড এটা আমি নিয়ে নিলাম। এবার আমরা হোম পেজে আসলাম, এখানে আমি শিওর এটা পাবে না, এই জন্য আমি এটা পাবলিশ করে দিই, একবার রিফ্রেশ করি, না হলে আমরা যে কন্ট্যাক্ট ফর্ম 7টা ইনস্টল করেছি এটা আমাদের এই হোম পেজের সাথে কানেক্ট হবে না আর কি। এবার এখানে আসলাম, আসার পর এখানে সার্চ করব হচ্ছে শর্ট কোডটাকে আমরা এখানে দিয়ে দিলাম এবং এটাকে পেস্ট করে দিব, তাহলে যে কন্ট্যাক্ট ফর্মটা এখানে চলে আসছে। এবার পাবলিশ। এবার আমরা আমাদের হোম পেজটাকে একবার রিফ্রেশ করব এবং আমরা আমাদের ফাইনাল থটস বা ফাইনাল সেকশনে আমরা চলে আসছি। তো যেমনটা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সুন্দর একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে ফেলেছি, যেখানে আমাদের একটা হিরো এরিয়া আছে, যেটা দেখলে ক্লায়েন্টের আপনার ব্যাপারে একটা কনফিডেন্স আসবে। অ্যাবাউট সেকশন আছে, সার্ভিস সেকশন আছে, তারপর আপনি যদি এখানে প্রজেক্ট সেকশনে যান আপনার প্রজেক্টগুলো আপনি এখানে দেখাতে পারবেন, আপনার টেস্টিমোনিয়াল আপনি ক্লায়েন্টকে দেখাতে পারবেন এবং দেখেন খুব সুন্দর একটা ইন্টারেক্টিভ এরিয়া। এরপরে আপনার একটা কন্ট্যাক্ট ফর্ম সেকশন আছে, যেখানে ইউজার এসে আপনাকে কন্ট্যাক্ট মেসেজ পাঠাতে পারবে। আপনি ধরেন এখানে দিলেন হচ্ছে ইউর নেম আপনি দিতে পারেন, আমি ধরেন দিলাম শুভ, এখানে আমি দিলাম শুভ@yourdomain.com, এখানে আমি দিলাম need to work, একটা টেক্সট দিলাম এবং এখানে এসে কিছু লরেম আইসপাম টেক্সট এখান থেকেই কপি করে দিলাম। আচ্ছা, আমি একটু আগে কিন্তু একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে এই অংশটুকুর টাইপোগ্রাফি সেটআপটা আমি কমপ্লিট করি নাই, এগুলোতে একটু কেয়ারফুল হতে হবে। দেখেন আমার মেসেজ চলে গেছে, এই মেসেজটা কোথায় গেছে, আমার এই যে অ্যাডমিন ইমেইল আছে এই ইমেইলে, এটা হচ্ছে আমার একটা প্লেস হোল্ডার ইমেল, আমি ইমেলটা ব্যবহার করি না, জাস্ট টিউটোরিয়াল পারপাসে বা যেসব জায়গায় ইমেল দিলে স্প্যামিং ইমেল আসার সম্ভাবনা অনেক বেশি, সেখানে এটা ব্যবহার করি। তো এই মেলটা একটু লগ ইন করে দেখি আমাদের মেলটা গেছে কিনা। এই যে আলী হোসেন থেকে একটা মেইল আসছে, দেখেন এই আলী হোসেন হচ্ছে আমার ওয়েবসাইটের নাম এবং দেখেন মেইল চলে আসছে। হ্যাঁ, তো আপনি যদি চান যে ক্লায়েন্ট মেইল করলে সরাসরি আপনার মেইলে চলে আসুক, সেক্ষেত্রে আপনি কিন্তু কন্ট্যাক্ট ফর্ম 7টা ব্যবহার করতে পারেন এবং দেখেন সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস কাজ করছে এবং আমাদের ওয়েবসাইটটা কিন্তু পার্মানেন্টলি রেডি হয়ে গেছে। আমরা টার্বো অ্যাডনের অনেক জিনিস ব্যবহার করেছি, বেশিরভাগ জিনিস আমরা কিন্তু ফ্রি ব্যবহার করেছি, জাস্ট কয়েকটা টেমপ্লেট ছাড়া। এবং আমি শিওর আপনি যদি টার্বো অ্যাডন, এলিমেন্টর এগুলো ব্যবহার করে আপনার ওয়েবসাইটটা আপনি বানাতে চান, আপনার ইমাজিনেশন যতটুকু আপনি ততটুকু ওয়েবসাইট বানাতে পারবেন। আপনি যদি হোম পেজের এখানে যান এবং এখান থেকে আপনি যদি একটু এলিমেন্টরের যে এক্সটেনশনগুলো আছে প্লাস টার্বো অ্যাডনের যে মানে উইজেটগুলো আছে সেগুলো যদি আপনি একটু এক্সপ্লোর করেন, এলিমেন্টর প্রো আপনার দরকারই হবে না। আপনি এখানে গিয়ে সরাসরি যে টার্বো অ্যাডনের এগুলো হচ্ছে এই যে টার্বো অ্যাডনের এক্সটেনশনগুলো যদি আপনি একটু দেখেন, অনেক সুন্দর সুন্দর এক্সটেনশন এবং প্রয়োজনীয় প্রায় সব ধরনের এক্সটেনশন আছে। যে প্রাইসিং টেবিল, এটা আমরা ব্যবহার করতে পারতাম চাইলে, আমরা এটা তো এখানে ব্যবহার করি নাই, কিন্তু আপনি চাইলেই প্রাইসিং টেবিলও ব্যবহার করতে পারেন, তাহলে ক্লায়েন্টের আপনার ব্যাপারে একটা আইডিয়া হবে। তবে এখন আমার কাছে যেটা মনে হয় রিসেন্টলি প্রাইসিং টেবিলটা এখানে সরাসরি ব্যবহার না করে ক্লায়েন্টের থেকে কোড নিয়ে তাদের সাথে পার্সোনালি এই ব্যাপারে কথা বলতে পারেন। তবে প্রাইসিং টেবিলে আপনি তাদেরকে একটা আইডিয়া দিতে পারেন যে আপনি পার প্রজেক্টে কত ডলার নেন। তো এভাবে আপনি যদি একটা ওয়েবসাইট বানান, আমি বিশ্বাস করি আপনি জব পাবেন। এরপর আপনি যখন জবের জন্য ট্রাই করবেন, সেখানে আপনি জাস্ট আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন, তাহলেই ক্লায়েন্টরা বুঝতে পারবে। আপনি বলতে পারেন যে আমার কাজের সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমার পোর্টফোলিও লিঙ্ক চেক করেন। তখন ক্লায়েন্ট আপনার ওয়েবসাইটে আসবে এবং সে যখন আপনার ওয়েবসাইটে আসবে এবং প্রত্যেকটা জিনিস দেখবে, তখন আপনার জন্য অনেক সুবিধা হবে। এবং আমাদের ওয়েবসাইটটা কিন্তু পুরোপুরি মোবাইল ফ্রেন্ডলি। আপনি গেলে একটু দেখেন, প্রত্যেকটা জিনিস কিন্তু পারফেক্টলি মোবাইল অপটিমাইজ। আপনি যখন ওয়েবসাইট বানাবেন তখন অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে আপনার ওয়েবসাইটটা যাতে পারফেক্টলি মোবাইল রেসপন্সিভ থাকে। তো এইভাবে আপনি যদি একটা ওয়েবসাইট বানান, আমি বিশ্বাস করি আপনি জব পাবেন এবং আপনার মানে ক্লায়েন্টের কাছে আপনার প্রফেশনালিটিটা অনেক বাড়বে। এখানেও আরও একবার বলছি, আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরির সাথে রিলেভেন্ট একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর চেষ্টা করবেন। সেখানে আমি যেগুলো দেখিয়েছি এইসব জিনিসপত্র রাখলে কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে। আপনি প্রজেক্টের ইনফরমেশনগুলো অ্যাজ এ ডেভেলপার আপনি এভাবে দিতে পারেন, কিন্তু আপনি যদি
ডিজাইনার হন সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি আরও সুন্দরভাবে দিতে পারেন। আপনি বিহ্যান্সের ডিজাইন দিতে পারেন, আপনি ড্রিভেলে কীভাবে ডিজাইনগুলো শেয়ার করেন সেগুলো আপনি দিতে পারেন। এবং আপনি ডিজাইনার হলে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা যাতে আরও সুন্দর হয় এদিকে আপনি অবশ্যই মনোযোগ দেবেন। আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজার হলে বিভিন্ন অ্যানালিটিক্সগুলো আপনি শেয়ার করবেন, যে আমি এই ওয়েবসাইটে নিয়েছি, এটা পূর্বে এরকম ছিল, এখন এরকম, এগুলো আপনি সেখানে দেখিয়ে দেবেন। এভাবে আপনি যদি পুরোপুরি ওয়েবসাইটটাকে ডিজাইন করেন এবং আপনি যদি পুরো জিনিস প্ল্যান করেন ভালো হবে। এবং ডে বাই ডে আপনি এটাকে আপডেট করার চেষ্টা করবেন, কিছুদিন পর পর আপডেট করবেন, কিছুদিন পর পর আপডেট করবেন, আপনার স্কিল সেটগুলো সেট আপ করবেন, এগুলো দেখাবেন। হ্যাঁ, এবং আপনার সোশ্যাল মিডিয়া সেকশনগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, আপনি সোশ্যালি কোথায় কোথায় অ্যাক্টিভ আছেন। যেহেতু আপনার ফুটারে এগুলো আছে এবং আমরা একদম সব লাস্ট পেজে আছি, সেক্ষেত্রে এটা কোনো সমস্যা নেই। আমরা একটা জিনিস মিস করেছি, অনেকেই হয়তো ভিডিওটা এই মুহূর্তে না দেখে চলে গেছে, আপনারা যারা চলে গেছেন তাদের জন্য কিছু বলার নেই। সেটা হচ্ছে যে আপনারা খেয়াল করেছেন আমাদের এগুলো কিন্তু ডামি মেনু, এগুলো কিন্তু কোনোটাই মেইন মেনু না, তাই না? তো আপনি যদি মেইন মেনু আকার এগুলো নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে, আমি তো হোম পেজ থেকে ব্যাক করে নিচ্ছি, আমি এডিট উইথ এলিমেন্টর আবার যাব এবং এখানে যাবার পর আমরা এটাকে এই যে এই অ্যারোতে প্রেস করে সেভ অ্যাজ টেমপ্লেটে প্রেস করে এটাকে আমরা বলবো এটা হচ্ছে আমাদের কি হোম পেজ নামে একটা টেমপ্লেট। আমি এটাকে সেভ করে নিলাম। তো এটা যখন আমি সেভ করে নিলাম, এবার আমরা এখান থেকে এক্সিট করতে পারি। এক্সিট করার পর আমরা ব্যাক করব, ব্যাক করার পর আমরা এবার অ্যাড নিউ পেজে যাব এবং এটাকে আমি বলবো অ্যাবাউট পেজ এবং আমরা টেমপ্লেট হিসাবে সিলেক্ট করব এটা এলিমেন্টর ফুল উইথ পাবলিশ। তারপর এটাকে এডিট উইথ এলিমেন্টর করব এবং এই মেনুতে প্রেস করে মাই টেমপ্লেটে যাব এবং আমরা যে টেমপ্লেটটা বানিয়েছি সেটাকে এখানে দিয়ে দিব। আমি এখন আর আপাতত অন্য পেজগুলো ডিজাইন করব না, যেখানে আমরা হচ্ছে অ্যাবাউট সেকশনের জন্য কাজ করব। তো এখানে যে অ্যাবাউট এই অংশটুকু রেখে আর বাকি জিনিসপত্রগুলো আমরা এখান থেকে ফেলে দিব, রাখবো না এগুলো কিচ্ছু। অ্যাবাউটটা রাখবো আর হচ্ছে কন্ট্যাক্ট সেকশন এটাকে রাখবো, রেখে পাবলিশ করে দিলাম। তাহলে আমাদের অ্যাবাউট পেজটা হয়ে গেল। এবার আমরা এখান থেকে আবার এক্সিট টু ওয়ার্ডপ্রেস করি এবং আমরা আবার এখানে যাই অ্যাড নিউ পেজে যাব, এখানে আমরা দিব সার্ভিস। তারপর এটাকে আমরা এখান থেকে এলিমেন্টর ফুল উইথ দিয়ে এটাকে সেভ করব। তারপর এডিট উইথ এলিমেন্টর করব, প্লাস বাটনে প্রেস করে মাই টেমপ্লেটে গিয়ে এটাকে ইনসার্ট করে দিব। এরপর এখানে হচ্ছে যে জাস্ট সার্ভিস অংশটুকু রাখবো, তো বাকি জিনিসপত্র আমরা এখান থেকে ফেলে দেব। এই যে আওয়ার সার্ভিস এবং প্রজেক্টটাও রাখতে পারেন এখানে, কিন্তু টেস্টিমোনিয়াল দরকার নেই, কন্ট্যাক্টটা রাখবেন সব সময়, তাহলে সুবিধা হবে। এবার আমরা এক্সিট টু ওয়ার্ডপ্রেস করবো, কারণ যে কোনো পেজ থেকে লোকজন আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইবে, তো কন্ট্যাক্ট আপনি যত বেশি রাখতে পারেন। এরপর আমরা দিলাম প্রজেক্ট, PROJECT প্রজেক্ট। তারপর এস দিয়ে একটা টেমপ্লেট হিসাবে অবশ্যই এলিমেন্টর ফুল উইথ, সেভ অ্যান্ড পাবলিশ, এডিট উইথ এলিমেন্টর। তারপর আপনাদের মধ্যে যারা যারা এখন পর্যন্ত আছেন তারা কমেন্টে লিখবেন অ্যাপ্রিসিয়েটেড, বা আপনার মতো করে লিখতে পারেন, সেক্ষেত্রে আমি বুঝবো যে আপনারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখেছেন। এত কষ্ট করে একটা ভিডিও বানানোর পর আপনারা যখন শেষ পর্যন্ত দেখেন তখন আমার কাছে খুব ভালো লাগে, আর আপনারা যখন দেখেন না তখন খুব খারাপ লাগে। অ্যানালিটিক্স যখন দেখি খুবই অল্প কিছু মানুষজন প্রজেক্ট পেজ বানানো শেষ, অল্প কিছু মানুষজন শেষ পর্যন্ত থাকেন, তখন খুব খারাপ লাগে। আবার ভালো লাগে যে অল্প কিছু মানুষ হলেও আছেন যারা আমার ভিডিওটা পুরোটা দেখেন মনোযোগ দিয়ে। কন্ট্যাক্ট, ভিডিওটা সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা কি আপনার কাছে উপকারী হয়েছে কিনা সেটাও আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আমরা কন্ট্যাক্ট পেজও রেডি করে ফেলেছি, এডিট উইথ এলিমেন্টর করছি এটাও, এবং এটার ক্ষেত্রেও আমরা দেখেন আমরা কিন্তু লাস্ট পেজগুলো খুব দ্রুত বানিয়ে ফেলেছি, কিন্তু ডেফিনেটলি আপনি যখন আপনার ওয়েবসাইটের জন্য বানাবেন তখন একটু সময় নিয়ে চেষ্টা করবেন সুন্দর করে কাজগুলো করতে। তবে এভাবে দিলেও যে খারাপ হবে তা কিন্তু না, আপনার কাজ কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো এবার এটাকে পাবলিশ করে দিলাম। তো আমাদের সবগুলো পেজ রেডি হয়ে গেছে। এবার আমরা যেটা করব, সরাসরি এখানে আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যাব এবং আমরা শো অলে প্রেস করব। প্রেস করে আমরা সবগুলোকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যে কাস্টম লিঙ্ক যেগুলো আছে এগুলোকে আমরা এখান থেকে এখন বাদ দিয়ে দিব, কারণ কাস্টম লিঙ্কগুলো তো কাজ করতো না, মনে আছে অবশ্যই আপনার। আমরা জাস্ট হ্যাশ লিঙ্ক বানিয়েছিলাম এগুলো, তাই না? তো এবার আমরা যেটা করব, এই যে প্রজেক্ট এটাকে দিয়ে দিলাম উপরে, অ্যাবাউট উপরে দিয়ে দিলাম, সার্ভিস এটা প্রজেক্টের আগে বা পরে থাকতে পারে, আর এই পেজটা দরকার নেই, এটাকে আমরা ডিলিট করে দিই। নো এই যে রিমুভ করব। এরপর আমি এটাকে এখন সেভ করে দিব। তাহলে আমাদের ওয়েব পেজ সাইটে এখন যদি আপনি আসেন, আপনি আসলে দেখবেন যে প্রত্যেকটা পেজ কিন্তু এখন কাজ করছে। অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, প্রজেক্ট পেজ, ব্লগ পেজ, কন্ট্যাক্ট পেজ, প্রত্যেকটা কাজ করছে এবং এখন আপনার ওয়েবসাইটটা সুন্দরভাবে রেডি
এবং এটা এখন ক্লায়েন্টকে দেখানোর জন্য রেডি। এরপরে আপনি সময়ের সাথে সাথে আপনার যত স্কিল বাড়বে আপনি আপনার ওয়েবসাইটটাকে তত ভালো করবেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখেন, যাতে আপনাদের জন্য সবসময় এভাবে কাজ করতে পারি, আপনাদেরকে নতুন নতুন জিনিস শেখাতে পারি। আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক এবং আপনার কাজে বরকত দিক, দোয়া করি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।